তুমি ম্যামের সাথে দেখা করো নাই কেন? কে কে কে? ম্যাম রিক্তার না আপনার সাথে দেখা করার কথা ছিল। ওইটাও পরীক্ষা দেওয়ার পরে ওই ক্লাসগুলো শুরু হবে। জি জি ম্যাম। ম্যাম ও তাও করবে না দেখা, দেখেন ম্যাম। ম্যাম ওইরকম বললে করে না, ঠিক আছে ম্যাম। জি ম্যাম, ওখানে এভাবে আশা দিয়ে আশা ভঙ্গ করে ম্যাম, দেখেন আপনি মিলাই নেন। আচ্ছা দাঁড়াও, সে দেখবো। আমি এখন যা পড়াচ্ছি অন্তর্মুগ্ধের মতো করতে থাকো। আচ্ছা, আমি এই টপিকটা আমি আবার পড়াবো, কারণ এইটা খুব ইম্পর্টেন্ট, অ্যাড্রেসিং মোডসটা। তো অ্যাড্রেসিং মোডসটা দেখো, অ্যাড্রেসিং মোডসটা হচ্ছে কি, জাস্ট যে আমরা একটা ইনস্ট্রাকশনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে অপকোড আর একটা হচ্ছে অপারেন্ট। x086 এর অপারেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি সোর্স আর একটা হচ্ছে ডেস্টিনেশন। এখন এই সোর্স ডেস্টিনেশন কোথায় কোথায় থাকতে পারে? সোর্স হতে পারে শুধুমাত্র রেজিস্টার অথবা মেমোরি, ডেস্টিনেশন হতে পারে অথবা পোর্ট হতে পারে, পোর্ট। ডেস্টিনেশন হতে পারে রেজিস্টার, মেমোরি, পোর্ট অথবা ইমিডিয়েট। কিন্তু পোর্ট টু পোর্ট বা মেমোরি টু মেমোরি এই দুইটা অপারেশন কখনোই সম্ভব না। এদের ক্ষেত্রে যে কোনো একটা রেজিস্টার অবশ্যই থাকবে। এই জিনিসগুলো আমরা এতদিনে জেনে গেছি, তাই না? ঠিক আছে না? জি ম্যাম। জি ম্যাম। তো অ্যাড্রেসিং মোডসে এসে আমরা জানবো যে এই সিনট্যাক্স গুলি অনুযায়ী ইনস্ট্রাকশন গুলো বিভিন্ন ভাবে লেখা যায় এবং সেই বিভিন্ন স্টাইলে ইনস্ট্রাকশন গুলা অপারেন্ট গুলাকে লেখা অনুযায়ী সেগুলাকে ক্লাসিফিকেশন করা হয়েছে। So addressing mode is the way to place the operands that are needed for execution of the instruction. So usually এখানে পাঁচটা ক্যাটাগরি ছিল। প্রথমটা ছিল রেজিস্টার অ্যাড্রেসিং মোড। রেজিস্টার অ্যাড্রেসিং মোড যদি এরকম একটা ইনস্ট্রাকশন দেয়া থাকে তাহলে তুমি এটাকে কি অ্যাড্রেসিং মোড বলবা? রেজিস্টার অ্যাড্রেসিং মোড। কারণ আমরা জানি ওয়ান অফ দ্য অপারেন্টস রেজিস্টার সবসময় থাকবে, আরেকটাও যদি রেজিস্টার থাকে তাহলে এটাকে আমরা কি বলবো? রেজিস্টার অ্যাড্রেসিং মোড। ওকে, আচ্ছা, এটা ওয়ার্ড অপারেশনের ক্ষেত্রে আর এটা হচ্ছে বাইট অপারেশনের ক্ষেত্রে। এটা ওয়ার্ড আর এটা বাইট। সো অ্যাড্রেসিং মোডসে যদি আমার অপারেন্টটা রেজিস্টার হয়, দুটাই রেজিস্টার হয়, সেটাকে আমরা রেজিস্টার অ্যাড্রেসিং মোড বলে থাকি। এবং এক্সাম্পল এখানে দেয়া আছে, অফকোর্স সোর্স ডেস্টিনেশন, তার এক্ষেত্রে বোথ সোর্স ডেস্টিনেশন আর রেজিস্টার। এবং ইমিডিয়েট যেটা, সেখানে বলা হয়েছে যে একটা রেজিস্টার বা মেমোরি হতে পারে, কিন্তু আরেকটা যেমন এখানে দেখো একটা রেজিস্টার আছে, এই প্রথম ইনস্ট্রাকশনটাতে এক্সাম্পলে দেখানো হয়েছে যে আমার সোর্সটা রেজিস্টার আর ডেস্টিনেশন কিন্তু ইমিডিয়েট। আবার এখানে দেখো সোর্সটা আমার মেমোরি, কারণ bx ইজ ক্যারিং অফসেট, আর আমার ভুল বলে ফেলছি, ডেস্টিনেশন বামে থাকে, ডেস্টিনেশনটা আমার আচ্ছা এখানে ঠিকই আছে, এখানে আমি একটু ভুল বলে ফেলছি। এটা আমার সোর্স, তো সোর্স রেজিস্টার, ডেস্টিনেশন আমার ইমিডিয়েট ডেটা। এখানে সোর্স আমার সরি ডেস্টিনেশন আমার মেমোরি, বাট সোর্স হচ্ছে ইমিডিয়েট। সো এই হচ্ছে পার্থক্য, ঠিক আছে? তাহলে ইমিডিয়েট ডাটাতে কি থাকবে? ডেটাটা সরাসরি ইনস্ট্রাকশনে বলা থাকবে, ডাটাটা সরাসরি। যেমন তুমি যদি লিখো a defined by 04h, তারপর লিখো মুভ ALA, এটাও কিন্তু এই ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের পড়বে। হ্যাঁ, এটাও ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের মধ্যে পড়বে। কেউ আমাদেরকে দরজায় নক করছে নাকি? আচ্ছা, সো
এটা আমাদের আমি যেটা দেখাচ্ছি অ্যাড্রেসিং মোড যে ইনস্ট্রাকশনের অপারেন্ড গুলোকে আমরা কোথা থেকে পেতে পারি। ইউজুয়ালি সোর্সে রেজিস্টার মেমরি পোর্ট থাকতে পারে, ডেস্টিনেশনে রেজিস্টার মেমরি পোর্ট অথবা ইমিডিয়েট হতে পারে। সোর্সে কখনো ইমিডিয়েট হবে না। আর মেমরি টু মেমরি বা পোর্ট টু পোর্ট অপারেশন হচ্ছে ইলিগাল। তো এখানে আমাদের প্রথম ক্যাটাগরি ছিল রেজিস্টার, সেক্ষেত্রে দুটো অপারেন্ড রেজিস্টার, এটা ওয়ার্ড অপারেশন বা বাইট অপারেশন। এখানে আমাদের ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডে দেখাচ্ছে যে আমার অপারেন্ট, আমরা দেখেছি যে ইমিডিয়েট অপারেন্ট শুধুমাত্র সোর্সে থাকতে পারে। তো এখানে সোর্সে আছে, তো ডেস্টিনেশনটা আমার এখানে রেজিস্টার, আর এখানে আমার কি ডেস্টিনেশনটা আমার মেমরি, কারণ বিএক্সটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে। যখন থার্ড ব্র্যাকেটের মধ্যে বিএক্স থাকবে, এখানে কিন্তু আমরা একটা জিনিস জানি যে সোর্স ডেস্টিনেশন সাইজ ইকুয়াল হতে হয়, কিন্তু এখানে এটা কিন্তু 16 বিট, এটা কিন্তু 8 বিট। কারণ কি? কারণ এটা তো একটা অ্যাড্রেস ক্যারি করতেছে, সেই অ্যাড্রেসে আমার 8 বিট ডাটা স্টোর হবে। তো অফসেট অ্যাড্রেস সবসময় 16 বিট। তো আমার অবশ্যই একটা 16 বিট রেজিস্টার নিতে হবে। যেমন এখানে আমরা বিএক্স ইউজ করছি, এই ধরনের এটা হচ্ছে আমার ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডে ডেটাটাই সরাসরি ইনস্ট্রাকশনে বলা থাকে। এরপরে আসছে মেমোরি অ্যাড্রেসিং মোড। মেমোরি অ্যাড্রেসিং মোডে ইনস্ট্রাকশনে যেই ডাটাটা আমরা পাবো, মেমোরির ডাটা, সেটাকে আমরা বলছি অফসেট। এই অফসেটটা কত বিট? 16 বিট। আমরা জানি লজিক্যাল অ্যাড্রেস কি? এই লজিক্যাল অ্যাড্রেস 2 সেকশনকেই পড়াইছি না? এই লজিক্যাল অ্যাড্রেস পড়াইছি না? জি ম্যাম। লজিক্যাল অ্যাড্রেস কি? সেগমেন্ট রেজিস্টার ইনটু অফসেট। হ্যাঁ, সেগমেন্ট 16 বিট আর অফসেট 16 বিট। এই যে 16 বিট, আমার হাতের লেখা খারাপ। 16 বিট। আমরা কি করি? সেগমেন্টকে 10h দিয়ে গুণ করি, তার সাথে অফসেট যোগ করি। যোগ করে আমরা যে অ্যাড্রেসটা পাই তাকে আমরা বলি ফিজিক্যাল অ্যাড্রেস। এবং ফিজিক্যাল অ্যাড্রেস কত বিট? 20 বিট। এখন মেমোরি অ্যাড্রেসিং মোডে আমরা যে ডেটাটা পাবো সেটা হচ্ছে অফসেট ডেটা। এই অফসেট ডেটার সাথে আমাদেরকে পার্টিকুলার সেগমেন্ট রেজিস্টার ইউজ করে আমাদেরকে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করে তারপরে ওই অপারেটরটাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, সেগমেন্ট রেজিস্টার কি কি আছে? একটা হচ্ছে ডাটা সেগমেন্ট রেজিস্টার, একটা হচ্ছে কোড সেগমেন্ট রেজিস্টার, একটা স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার, আর একটা এক্সট্রা সেগমেন্ট রেজিস্টার। এই চারটা হচ্ছে আমাদের সেগমেন্ট রেজিস্টার। প্রথম ক্যাটাগরি হচ্ছে রেজিস্টার ইনডিরেক্ট। তাহলে এক্ষেত্রে কোনো রেজিস্টারের মাধ্যমে আমার অফসেট অ্যাড্রেসটা বলা থাকবে। আমরা জানি 806 এ, আচ্ছা 806 এ কয়টা রেজিস্টার টোটাল? How many registers are there in 806? টিচারে পড়ানো হচ্ছে। There are 14 16-bit registers. কি কি আছে? X, BX, CX, DX, SP, BP, SI, DI, তারপর হচ্ছে IP, তারপর হচ্ছে ফ্ল্যাগ। এই কয়টা। এর মধ্যে অফসেট ক্যারি করতে পারবে হচ্ছে BX, SP, BP, SI, DI আর IP। এরা। ফ্ল্যাগ একটা স্পেশাল পারপাস রেজিস্টার। আর AX, CX, DX এটা কোনো অ্যাড্রেস ক্যারি করে না। আচ্ছা, যদি BX অ্যাড্রেস ক্যারি করে, BX এর সাথে আমরা কোন সেগমেন্ট রেজিস্টার ইউজ করব? ডাটা সেগমেন্ট রেজিস্টার। ডিএস ম্যাম। ডিএস। এসপি বা বিপি এর সাথে এসএস। এসএস। এসআই এর সাথে ডিএস। ডিআই এর সাথে ডিএস হবে, এক্সেপ্ট স্ট্রিং অপারেশন। স্ট্রিং অপারেশনের ক্ষেত্রে ডিআই এর সাথে ইএস ব্যবহার হয়। তো এগুলো আমরা জানি।
14টা রেজিস্টার আছে, 14টা রেজিস্টার কি কি, তারপরে কোন রেজিস্টার গুলো অফসেট ক্যারি করে এবং কোন রেজিস্টার সাথে কোন সেগমেন্ট রেজিস্টার ইউজ করে আমরা 20 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করতে পারবো। এই জিনিসগুলো সবাইকে ক্লিয়ার থাকতে হবে। রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোডে কি বলছে যে রেজিস্টারের মাধ্যমে তোমার অফসেট অ্যাড্রেসটা বলা থাকবে। সো রেজিস্টারের মাধ্যমে আমার অফসেট অ্যাড্রেস বলা আছে। আমাদের এখানে ডিএক্স যেহেতু বলছে, তাহলে আমরা কোন সেগমেন্ট রেজিস্টার ইউজ করবো? ডিএস ইউজ করবো। সো ডিএস কে 10 দিয়ে গুণ করে তার সাথে বিএক্স কে যোগ করা হয়েছে। হওয়ার পরে একটা ডেটা 16 বিটি হোক, 32 বিটি হোক বা 64 বিটি হোক, তার ফার্স্ট বাইটের অ্যাড্রেসটাই তার অ্যাড্রেস। তাহলে ফার্স্ট বাইট থেকে শুরু করে এটা যদি 2 বাইট হয় তাহলে পরপর 2 বাইট ডেটা ফেচ করা হবে, আর 1 বাইট হলে 1 বাইট ডেটা ফেচ করা হবে। এই হচ্ছে ব্যাপারটা। তাহলে রেজিস্টার ইনডিরেক্ট মোডে কোন একটা রেজিস্টারের মাধ্যমে অ্যাড্রেসটা বলা থাকবে এবং সেটা কিন্তু যে কোনোটা হতে পারে, আমরা পড়ে আসছি বিএক্স হতে পারে বা এসপিবিপি, এসআইডিআই, এরা যে কেউ একজন হতে পারে। এরপর আসি ডিরেক্ট অ্যাড্রেসিং। ডিরেক্ট অ্যাড্রেসিংটা হচ্ছে যে ইমিডিয়েট অ্যাড্রেসটা অ্যাড্রেসটা অ্যাজ এন ইমিডিয়েট ডেটা যদি বলা থাকে, যে একটু আগে যে একটু আমি এটাই বলে ফেলছিলাম ওখানে, যে এখানে কিন্তু এটা কিন্তু ডেটা না। আমি যদি লেখা থেকে মুভ এক্স 1 2 3 4, এটা কিন্তু ডেটা, মানে এই ডেটাটাই, তাহলে এক্স এটার আউটপুট কি হবে? এক্স ইকুয়াল টু 1 2 3 4, তাই না? কিন্তু আমি যদি বলি মুভ এক্স কমা ব্র্যাকেটের মধ্যে 1 2 3 4 8, তার মানে কি? তার মানে ডাটা সেগমেন্টে যাবে, ডিএসএ যাওয়ার পরে ডিএসএ সাপোজ এই অ্যাড্রেসটা দিত ডিএস রেজিস্টার, যার সাথে আমরা 10 দিয়ে গুণ করে অ্যাড্রেসটা পাবো। তারপরে তার থেকে কত বাইট দূরত্ব? 1234 বাইট দূরে গিয়ে যে ডাটাটা আমি পাবো, তারপর সেখানে 5 6 থাকতে পারে, 5 6 7 8, তাহলে এইটুকু যাবে প্রথমে এল এ আর এইটুকু যাবে এইচ। তাহলে এই ব্যাপারটা করবে। তার মানে ডিরেক্ট অ্যাড্রেসিং মোডে আমাদের অফসেট অ্যাড্রেসটা বলা থাকবে এবং থার্ড ব্র্যাকেট, সিনট্যাক্সটা কি থার্ড ব্র্যাকেটে থাকবে। থার্ড ব্র্যাকেট ছাড়া যদি থাকে তাহলে কিন্তু এটা নিজেই একটা ডেটা, আর যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে তাহলে এটা কি? অ্যাড্রেস। অ্যাড্রেস, অফসেট অ্যাড্রেস। সাবরিনা, তোমার ঠান্ডা লেগে আছে এখনো? জি ম্যাম। আরে এই বেশি বেশি গরম পানি মধু দিয়ে খাও। ম্যাম হাজবেন্ড হসপিটালে ছিল, টানতে টানতে আমি শেষ। সাবরিনাও? ম্যাম সাদিয়া। সাদিয়া? জি ম্যাম। সাদিয়ার এই অবস্থা। সাদিয়া তোর আচার এত মজা। থ্যাংক ইউ ম্যাম। কি রে সাদিয়া ম্যাম রে কবে আচার বানায় খাওয়াইলে? আম করে খাওয়াইলে ম্যাম রে দিলে আমাদের দিলি না। তোমাদের ইচ্ছা করে ম্যামকেই তো খাওয়াবে। কিন্তু ম্যাম আমরাও তো পাই, একটু হইলেও পাই। তোমরা তো খাও না কিছু না, ম্যামকে আমার জন্য আচার নিয়ে আসছে। আল্লাহ, জলপাই আচার, চিন্তার আচার, আমি ম্যাম আর বলেন না খেতে ম্যাম না লোভ লাগে না ম্যাম। আমার এমনি এমনি আচার খাইতে সারাক্ষণ। এত মজা হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। সাদিয়া খুবই মজা হয়েছে তোর আচার। আচ্ছা, তারপর হচ্ছে তাহলে এই গেল আমাদের ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। আচ্ছা, ডিরেক্ট অ্যাড্রেসিং মোড শেষ। বেস অ্যাড্রেসিং মোডটা আমরা কেন ব্যবহার করি? ওয়ান ডাইমেনশন অ্যারের জন্য। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে যেমন সি তে যদি আমি একটা অ্যারে ডিক্লেয়ার করি যে আমার 3টা এলিমেন্ট আছে, তাহলে এরকম হলো 0 1 2, তাহলে আমার 3টা এলিমেন্টকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করতে গেলে অবশ্যই তাদের ইন্ডেক্স লাগবে। এটা 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তো বাইনারিতে ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, তাই না? তাহলে এটা 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, এভাবে এগুলো হচ্ছে কি ইন্ডেক্স। আর এই অ্যারেটা কত দূরে আছে সেটা হচ্ছে তার
বেস, হ্যাঁ কত দূরে আছে বেস অ্যাড্রেস। তাহলে এখানে আমার দুটো জিনিস লাগে, একটা বেস আর একটা হচ্ছে ইন্ডেক্সিং করার জন্য আরেকটা ডেটা। তাহলে এই ক্ষেত্রে আমার অফসেট অ্যাড্রেস বা ইফেক্টিভ অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমাদের দুটা কন্টেন্ট লাগে, একটা হচ্ছে বেস রেজিস্টার আর একটা হচ্ছে ইমিডিয়েট ডেটা। ইমিডিয়েট ডেটা যেটা ইন্ডেক্সিং এর কাজ করে, এবং এই ইমিডিয়েট ডেটাটা দুই ধরনের হতে পারে, 8 বিট সাইন্ড অথবা 16 বিট আনসাইন্ড। 8 বিট সাইন্ড মানে হচ্ছে কি -128 to +127। আচ্ছা, আর 16 বিট আনসাইন্ড মানে হচ্ছে 0 to 65,540। সাইন্ড হলে আমাদের ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুদিকে যেতে পারবে, আর আনসাইন্ড হলে শুধু ফরওয়ার্ড দিকে, আমার অ্যারেটার ইনক্রিমেন্ট মানে অ্যাড এলিমেন্ট গুলো শুধু সামনের দিকে হবে, পিছনে হবে না। এই হচ্ছে পার্থক্য। আচ্ছা, এখন দেখো তাহলে আমাদের এই বেস অ্যাড্রেসিং মোডে আমাদের অফসেট অ্যাড্রেস পেতে গেলে দুইটা ডেটা লাগে, একটা হচ্ছে বেস রেজিস্টার থাকে। এখন বেস রেজিস্টার আমাদের দুইটা, একটা হচ্ছে বিএক্স আর একটা হচ্ছে বিপি। বিএক্স এর জন্য আমরা কোন সেগমেন্ট রেজিস্টার ইউজ করব? ডিএস। ডিএস। আর বিপির জন্য এসএস। এসএস ম্যাম। হ্যাঁ, তাহলে আমার তোমাদের ইনস্ট্রাকশন দেখে বুঝতে হবে। ইনস্ট্রাকশন এখানে যদি বিপি লেখা থাকে তাহলে তুমি ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট, তোমাদের এখান থেকে আসতে পারে যে একটা ইনস্ট্রাকশন দেয়া আছে, ইনস্ট্রাকশনটা অ্যাড্রেসিং মোড কি, ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন আসতে পারে। ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করতে গেলে তোমাকে অবশ্যই চুজ করে নিতে হবে কোন সেগমেন্ট রেজিস্টারটা এখানে ইউজ করতে হবে, এবং সেই সেগমেন্ট রেজিস্টারটা দিয়ে তোমরা ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করবা। সেগমেন্ট রেজিস্টারকে কি করতে হয়? প্রথম 10 দিয়ে গুণ করে 20 বিট বানাইতে হয়, তারপরে তার সাথে অফসেটটা যোগ করে দিতে হয়। এখানে অফসেট আমরা দুইটা ভ্যালু মিলে আমরা অফসেট পাবো, একটা হচ্ছে বেস রেজিস্টারের ভ্যালু, তার সাথে যে ইন্ডেক্সটা এখানে ডিসপ্লেসমেন্ট ভ্যালু হিসেবে থাকবে। সাপোজ এ এর ভ্যালু বলে দেয়া থাকবে, তখন তোমরা দুটা যোগ করে অফসেটটা বের করবা। সাপোজ এর মান দেয়া আছে 05, বলো ম্যাম গত সেমিস্টারে তোমরা কোশ্চেন আসছিল ফাইনালে ম্যাম, ওটা যদি একটু সলভ করে দিতেন মানে দেখাতে একবার ভালো হতো ম্যাম, বুঝতে সুবিধা হতো। না আমি আগে পড়াই, সলভ তোমরা করবা। এর মান 05 বা সলভ করলে আরেকদিন করব, কালকে করব, আজকে আমার এক্সাম সবগুলা পড়াবো, মনোযোগ দিয়ে একটু পড়ো আগে। এর মান 05, bx এর মান 1230, ds এর মান 0123 দেয়া আছে। তাহলে তুমি কি করবা? 0123 কে 10 দিয়ে গুণ করবা, ঠিক আছে? তাহলে এটা কত হলো ইমন বলো? ইমন 01230। হ্যাঁ, তার সাথে যোগ করবো ওটা 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 কি হলো? 1235। হ্যাঁ, এখন এটা যোগ করলে কি আসে? 1 না, এখানে দেখো আমি তো এখানে নিচে নিচে করে দেখে 1230 আর এখানে হচ্ছে 1। পয়েন্টারটা খুব সমস্যা করে রে। 1235 2465 5642 2465। হ্যাঁ, কিন্তু সাপোজ এখানে আমার 8 থাকতো আর এখানে 2 থাকতো, তাহলে কিন্তু এখানে a হইতো। মানে তোমাদেরকে চিন্তা বুঝতে হবে এটা হেক্সাডেসিমাল। হ্যাঁ, হেক্সাডেসিমাল অ্যাডিশন করবা, ডেসিমাল অ্যাডিশন করবে না কিন্তু আবার, তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। এটা ছিল বেসড অ্যাড্রেসিং মোড। ইন্ডেক্সে একই জিনিস, জাস্ট বেস রেজিস্টারের জায়গায় ইন্ডেক্স রেজিস্টার ব্যবহার হবে। আমরা জানি আমাদের দুটো ইন্ডেক্স রেজিস্টার আছে, এসআই আর ডিআই। সো এসআই বা ডিআই ইউজ হবে, এই দুইটার ক্ষেত্রেই আমাদের ডাটা সেগমেন্ট রেজিস্টার ইউজ হয়। আর এই ক্ষেত্রে অ্যারের আরেকটা পার্ট বা
স্টার্টিং বা বেসটা যদি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এই ইন্ডেক্সের সাথে বেসের পার্থক্যই হচ্ছে এটা হচ্ছে এখানে ফিক্স থাকবে, ইন্ডেক্সে এ ফিক্স, আর এসআই বা ডিআই ইনক্রিমেন্ট হবে বা ডিক্রিমেন্ট হবে। বুঝতে পারছো বেজের সাথে ইন্ডেক্সের পার্থক্য কি? ওই বুঝতে পারছো কথা তো? ম্যাম আরেকবার ম্যাম। বেজের ক্ষেত্রে বেজ রেজিস্টার ফিক্স থাকবে, এ বাড়বে, এ বাড়বে বা কমবে, কিন্তু ওরকম তো আর অঙ্ক তোমাদেরকে করতে দেওয়া হবে না বাবা, তোমাদেরকে একটা এরকম ইনস্ট্রাকশনই দেওয়া হবে সেখানে যেতে। আমি দুটার বেসিক পার্থক্য বুঝাচ্ছি, আমি মনে হয় তোমাদেরকে বেশি বলি, তোমরা বেশি টেনশনে পড়ে যাও। এখানে ইন্ডেক্স রেজিস্টারের ভ্যালুটা চেঞ্জ হবে, কারণ এগুলা অটো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বা নানান রকম ভাবে এগুলা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করা যায়, আর এ এর ভ্যালুটা ফিক্স থাকবে। মোট কথা হচ্ছে এখানে এত কিছু কথা ভুলে যাও, ওখানে অফসেট পাবো হচ্ছে বেস রেজিস্টারের সাথে একটা ইমিডিয়েট ডাটা যোগ করে, আর এখানে অফসেট পাবো ইন্ডেক্স রেজিস্টারের সাথে একটা ইমিডিয়েট ডাটা যোগ করে। ওখানে বেস রেজিস্টার দুটা, বিএক্স অথবা বিপি যে কোনো একটা থাকবে। বিএক্স থাকলে আমরা ডাটা সেগমেন্ট ইউজ করব, বিপি থাকলে আমরা ট্যাগ সেগমেন্ট ইউজ করব। আর এখানে এসআই বা ডিআই যে কোনো একটা থাকবে ইন্ডেক্স রেজিস্টার, তার সাথে একটা ইমিডিয়েট ডেটা থাকবে যেটা হচ্ছে আমরা এ নাম দিচ্ছি এখানে। এই দুটা যোগ করে অফসেট পাবো এবং এদের জন্য সেগমেন্ট রেজিস্টার হবে ডাটা সেগমেন্ট। ব্যাস শেষ। এরপর ছিল টু ডাইমেনশনাল। টু ডাইমেনশনাল ক্ষেত্রে আমাদের রো ইন্ডেক্স কলাম ইন্ডেক্স, যেমন A22, তাহলে এটা একটা টু ডাইমেনশনাল অ্যারে। তার মানে এখানে তিনটা করে এলিমেন্ট আছে, যেমন 0 1 3 4 5 6 7 8 9। হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে আমাদের একটা রো এর জন্য হিসাব রাখার একটা এলিমেন্ট দরকার, কলামের হিসাব রাখারও একটা এলিমেন্ট দরকার, আবার অ্যারেটা মানে যে এ অ্যারেটার পজিশনটা জানার জন্য একটা কিছু দরকার। এই কারণেই এই ভ্যালুটা বলবে হচ্ছে, এই যে অ্যারের এই ভ্যালুটা, এই ভ্যালুটা বলবে হচ্ছে আমাদের বেস রেজিস্টারটা। না এটা পুরো সরে না, এই যে অ্যারের দূরত্ব বলবে, আর এটা আবার ধরো রো ইন্ডেক্স, এটা ধরো কলাম ইন্ডেক্স। এই হচ্ছে পার্থক্য। তাহলে বেস ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডটা কেন রাখা হয়েছে? টু ডাইমেনশনাল অ্যারে অ্যাক্সেসিং এর জন্য এটাকে রাখা হয়েছে, এটার ইউটিলিটি এটাই। আর এখানে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশনের সময় আমাদেরকে কি করতে হবে দেখো, অফসেট পাবো আমি কিভাবে? আমাকে হয় এসআই ভ্যালু বা ডিআই যেটা দেয়া থাকবে সেটা যোগ করব, তার সাথে এ এর ভ্যালু যোগ করব, তার সাথে বিএক্স বা বিপি যেটা দেয়া থাকবে সেই ভ্যালুটা যোগ করব। যদি বিএক্স থাকে তাহলে আমরা ডাটা সেগমেন্ট ইউজ করব, আর যদি বিপি থাকে তাহলে আমরা স্ট্যাক সেগমেন্ট ইউজ করব। এটা হচ্ছে অফসেট ক্যালকুলেশন করলাম, ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশনের যা সেগমেন্ট রেজিস্টারকে 10 দিয়ে গুণ করে তার সাথে অফসেট যোগ করব। এই হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে। আর স্ট্রিংটা একটা ডিফারেন্ট ক্যাটাগরিতে পড়ছিল, কারণ হচ্ছে স্ট্রিং এর ইনস্ট্রাকশন গুলাতে কোনো অপারেন্ড নাই, সিম্পল মুভ এস বি, কম্প এস বি, হ্যাঁ, মুভ এস ডাব্লিউ মানে মুভ স্ট্রিং ওয়ার্ড, মুভ স্ট্রিং বাইট,
কম্পেয়ার স্ট্রিং বাইট। তাহলে সোর্স ডেস্টিনেশন কি হবে? ওই মাল্টিপ্লিকেশন ডিভিশনের মতো, যেমন আমরা এমইউএল বিএল বলতেছি, তার মানে কিন্তু আসলে এএল এর সাথে বিএল গুণ হচ্ছে, তাই না? একটা পার্ট এএল এ আছে, তাই না? জি ম্যাম। এরকম আবার ডিভের ক্ষেত্রেও তাই, ডিভ বিএল যদি হয় তার মানে হচ্ছে এক্স কে ভাগ দেওয়া হচ্ছে বিএল দিয়ে। হ্যাঁ, তো এই কারণে এটাকে একটা আলাদা ক্যাটাগরিতে রাখা হয়েছে মুভেস বিএ, কারণ এখানে কোনো অপারেন্টই বলা নাই। তাই বাই ডিফল্ট তোমার, এটা আমি একটা অঙ্ক করে দিছিলাম, সেই অঙ্কটা একটা কোডও করে দিয়েছিলাম, সেই কোডটা আমি ক্লাসরুমেও দিছি, তোমরা সেটা দেখছো নিশ্চয়ই। যে আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম str defined by hello, one str2 defined by, এখানে কিছু নাই। তাহলে লোড ইফেক্টিভ অ্যাড্রেস করে এসআই এর মধ্যে str1 কে রাখতে হবে, আর লোড ইফেক্টিভ অ্যাড্রেস করে ডিআই এর মধ্যে str2 কে রাখতে হবে। তাহলে সব সময় সোর্সটাকে পয়েন্ট করবে এসআই, ডেস্টিনেশনকে পয়েন্ট করবে ডিআই। এবং যেহেতু এসআই ডিআই দুটো একসাথে, দুটো সেগমেন্টের দুটা ব্লক, এটা স্ট্রিং কি ওয়ান কাইন্ড অফ অ্যারে, সেই কারণে এখন দুটা সেগমেন্ট ব্যবহার হবে। সোর্স ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করার সময় আমাদের হচ্ছে ডাটা সেগমেন্ট রেজিস্টারকে নিতে হবে, তাকে 10 দিয়ে গুণ করে এসআই কে যোগ করলে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস পাবো, আর ডেস্টিনেশন ফিজিক্যাল অ্যাড্রেস পাবো হচ্ছে এক্সট্রা সেগমেন্ট রেজিস্টারকে 10 দিয়ে গুণ করে তার সাথে ডিআই যোগ করলে আমরা ডেস্টিনেশনের স্ট্রিং এর ফিজিক্যাল অ্যাড্রেস পাবো। এই হচ্ছে পার্থক্য। এই কারণে স্ট্রিং অ্যাড্রেসিং মোডটাকে একটা আলাদা ক্যাটাগরিতে ফেলানো হয়েছে। এরপরে ছিল আইও অ্যাড্রেসিং মোড। আইও অ্যাড্রেসিং মোড মানে হচ্ছে পোর্ট, মানে হচ্ছে কি পোর্টস। তাহলে পোর্টের থেকে প্রসেসরে মাইক্রোপ্রসেসরে ডাটা আসবে, এটাকে আমরা বলি ইনপুট, আর মাইক্রোপ্রসেসর থেকে পোর্টে ডাটা যাবে, এটাকে আমরা বলি আউটপুট। আচ্ছা, এটা ইনপুট, ওটা আউটপুট। আচ্ছা, মাইক্রোপ্রসেসর এন্ডে যদি 8 বিট ডাটা হয় সেটা হবে এল, আর যদি 16 বিট হয় সেটা হবে এক্স। এটা ফিক্সড, এটা আগেও আমি এক্স এর অ্যাপ্লিকেশনে পড়েছি। মাইক্রোপ্রসেসর এন্ডে এল অথবা এক্স, 16 বিট হলে এক্স। এখন এই পোর্টগুলার অ্যাড্রেস আছে, এই পোর্টগুলার অ্যাড্রেস যদি আমি সরাসরি ইনস্ট্রাকশনে ব্যবহার করি সেটাকে বলা হয় ডিরেক্ট আইও অ্যাড্রেসিং মোড, যখন পোর্ট অ্যাড্রেস গিভেন, পোর্ট অ্যাড্রেস বলা আছে। আর যদি পোর্ট অ্যাড্রেস গিভেন ইউজিং ডিএক্স, ডিএক্স কে ব্যবহার করে পোর্ট অ্যাড্রেস বলা থাকে। পোর্ট অ্যাড্রেস কত বিট? 16 বিট। 8086 এর 64 কেবি পোর্ট আছে, 64 কেবি থেকে আমরা অ্যাড্রেস বাস পেয়ে যাই। 64 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার কত? 6, আর 1 কে জন্য 64 মানে 2 টু দি পাওয়ার 6, আর 1 কে জন্য 2 to the power 10। তাহলে 2 টু দি পাওয়ার 16, তার মানে 16 বিট হচ্ছে অ্যাড্রেস। তো সেই অ্যাড্রেসটা একটা 16 বিট রেজিস্টার কে ব্যবহার করা হবে, সেটা হচ্ছে ডিএক্স, এটা ফিক্সড। তাহলে এই যে দেখো ইন আউট, ইনের ক্ষেত্রে সোর্স কে মানে রিড করতেছে, অবশ্যই মাইক্রোপ্রসেসর হবে। তাহলে বাইটের ক্ষেত্রে এল হবে, ওয়ার্ডের ক্ষেত্রে এক্স হবে, আর সরি ডেস্টিনেশন হবে, এটা ইন মানে রিড করছে, ডেস্টিনেশন হবে মাইক্রোপ্রসেসর, আর সোর্স হবে পোর্ট। এখানে পোর্ট বলা আছে, আমি যদি পোর্ট ইকিউ করে কোশ্চেনে বলে দেই যে 05
005H, তাহলে কিন্তু এটা কি হয়, ডিরেক্ট পোর্ট অ্যাড্রেস হয়ে যায়, পোর্ট অ্যাড্রেস সরাসরি বলা আছে। আউটের ক্ষেত্রে কি হবে, পোর্ট এল যদি বাইট অপারেশন হয়, এস যদি ওয়ার্ড অপারেশন হয়। আর এই জিনিসটা যদি ডিএক্স এর মাধ্যমে বলি, পোর্টের অ্যাড্রেসটা এখানে বোঝানোর জন্য এখানে ইন ইনস্ট্রাকশন ইউজ করা আছে, একইভাবে এখানে আউট ইনস্ট্রাকশন ইউজ করা যাবে। আবার এখানে শুধু আউট ইনস্ট্রাকশন ইউজ করে অ্যাপ্লিকেশনটা বোঝানো হয়েছে। আউট করতেছে সোর্স মানে পাঠাচ্ছে মানে মাইক্রোপ্রসেসর পাঠাচ্ছে 8 বিট ডাটা পোর্টে, যে পোর্টের অ্যাড্রেসটা হচ্ছে ডিএক্স এর মধ্যে আছে। এই হচ্ছে আইও অ্যাড্রেসিং মোড। এই যে এখানে দেখো আমার 8086 এর অ্যাড্রেস বাস কিন্তু 20 বিট, তাই না? 20 বিট অ্যাড্রেস বাস। এই অ্যাড্রেস বাসের 20 বিট থেকে 16 বিট তার মানে A0 to A15, এই 16 বিট হচ্ছে পোর্ট অ্যাড্রেসের জন্য ব্যবহার হবে। আচ্ছা, রিলেটিভ অ্যাড্রেসিং মোড। রিলেটিভ অ্যাড্রেসিং মোডটা ছিল হচ্ছে যে আমাদের একটা কি বলে, এতক্ষণ তো আমরা সব ডাটা নিয়ে কাজ করলাম, ইনস্ট্রাকশনের একটাও দেখলাম না, কিন্তু এমন অনেক ইনস্ট্রাকশন আমরা দেখেছি যেখানে জাম্প ইউজ হয়েছে, লুপ ইউজ হয়েছে, যেমন জাম্প এক্সিট, এটা আমরা অনেকেই করছি, তাই না? তারপরে জাম্প ইকুয়াল টু একটা লেভেল দিলাম, হ্যাঁ, তারপরে লুপ এল করলাম, হ্যাঁ। তো এগুলি সবই হচ্ছে রিলেটিভ অ্যাড্রেসিং মোড। এই ক্ষেত্রে কি হয়, আইপির মান চেঞ্জ হয়। তো এই ক্ষেত্রে কি হবে বলো, জাম্প এক্সিটে আইপি ইকুয়াল টু আইপি প্লাস এক্সিট, এক্সিটের অবশ্যই একটা ভ্যালু আছে, আইপি ইকুয়াল টু আইপি প্লাস এল, আইপি ইকুয়াল টু আইপি প্লাস এল। আর এদের ক্ষেত্রে কোন সেগমেন্ট রেজিস্টার ইউজ হবে, সিএস। তাহলে সিএস কে 10 দিয়ে গুণ করব, তার সাথে অফসেট যোগ করে দিব, তাহলে আমরা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসটা পেয়ে যাব। এবং একটা কথা বলা হয়েছে, এই যে এল বা লেভেলটা, এই লেভেলটা ও যে সাইন্ড 8 বিট অথবা আনসাইন্ড, মানে ব্যাকওয়ার্ড জাম্প ফরওয়ার্ড জাম্প যে কোনোটা হতে পারে, এই জন্য এটাকে রাখা হয়েছে। এখন এটাকে আবার দুইটা ক্যাটাগরি বলা হয়েছে, একটা হচ্ছে যে যদি একই সেগমেন্টের মধ্যে জাম্প হয় তাহলে তো সিএস টা চেঞ্জ হবে না, শুধু আইপি চেঞ্জ হবে। কিন্তু ধরো একটা সেগমেন্ট থেকে আরেকটা সেগমেন্টে জাম্প করলে তখন দুইটাই চেঞ্জ হবে। কারণ কি, একটা সেগমেন্টের লেন্থ কত, 64 কিলোবাইট, হ্যাঁ। আমার জাম্পটা যদি 64 কিলোবাইটের বেশি হয়, কারণ আমরা দেখলাম যে আনসাইন্ড হলে 65,535 বাইটস পর্যন্ত যেতে পারে, তাই না? এক্ষেত্রে কিন্তু একটা সেগমেন্ট এক্সিড করে যেতে পারে, তাই না? তাহলে একটা সেগমেন্টের বাইরে যদি অন্য আরেকটা সেগমেন্টে যদি জাম্প হয়, এটাকে আমরা বলবো কি, ইন্টার সেগমেন্ট জাম্প। আর একই সেগমেন্টে জাম্প হলে এটাকে আমরা বলবো ইন্ট্রা সেগমেন্ট জাম্প। আর ইমপ্লয়েড অ্যাড্রেসিং মোড হচ্ছে এমনই একটা অ্যাড্রেসিং মোড যেখানে কোনো অপারেন্টই নাই, যেমন হল্ট, নো অপারেশন, ক্লিয়ার ক্যারি ফ্ল্যাগ, ক্লিয়ার স্ক্রিন। আচ্ছা, ওই কন্ট্রোল ফ্ল্যাগ গুলো সেট রিসেটের কমান্ড তোমাদেরকে পড়ানো হয়েছে, 3টা কন্ট্রোল ফ্ল্যাগ। একটা হচ্ছে ট্রেস ফ্ল্যাগ। ট্রেস ফ্ল্যাগের কাজ কি, ট্রেস ফ্ল্যাগের কাজ হচ্ছে সিঙ্গেল স্টেপিং বা ডিবাগিং করা। প্রসেসর একটা একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে এট এ টাইম, ও হল্ট করবে, প্রোগ্রামার আবার কমান্ড দিলে আবার ওই সিঙ্গেল স্টেপ যেটা ইমুলেটরে করি ওটাই হচ্ছে টিএফ। এবং টিএফ কে সেট করার কমান্ড হচ্ছে কি, এসটিটি, সেট টিএফ। আর ক্লিয়ার করার কমান্ড কি, টিএলটি, ক্লিয়ার টিএফ। একইভাবে ডিরেকশন ফ্ল্যাগটা হচ্ছে আমাদের লাগে হচ্ছে স্ট্রিং এর ক্ষেত্রে, স্ট্রিং অপারেশনের ক্ষেত্রে। ওই যে আমরা জানি যে সোর্স স্ট্রিং কে পয়েন্ট করে এসআই, ডেস্টিনেশন কে পয়েন্ট করে ডিআই, এবং একটা একটা করে বাইট ধরে ধরে তো মুভ করবে, তাই না?
তাহলে এসআই ডিআই কে ইনক্রিমেন্ট হতে হবে, অটো ইনক্রিমেন্ট হবে যদি ডিএফ টা 0 থাকে। ডিএফ যদি 0 থাকে তাহলে এসআই ডিআই অটো ইনক্রিমেন্ট হবে, আর যদি 1 থাকে অটো ডিক্রিমেন্ট হবে। এছাড়া আরেকটা কন্ট্রোল ফ্ল্যাগ ছিল ইন্টারাপ্ট ফ্ল্যাগ। ইন্টারাপ্ট ফ্ল্যাগ বলছিল যে 8086 টা যে কোনো রকমের মাস্কেবল ইন্টারাপ্ট মানে বাইরের হার্ডওয়্যার কোনো ইন্টারাপ্টকে সে ডিসকার্ড করতে পারে বা ইগনোর করতে পারে ইউজিং ইন্টারাপ্ট ফ্ল্যাগ। কন্ট্রোল ফ্ল্যাগ গুলো পড়বা, ঠিক আছে? স্ট্যাটাস ফ্ল্যাগ গুলো দিয়ে যেহেতু মিডে তোমাদের অঙ্ক আসছে তাই ফাইনালি আসার চান্স কম, মানে ওই ফ্ল্যাগের অঙ্ক, কিন্তু কন্ট্রোল ফ্ল্যাগ গুলা তো পড়তে হবে, তাই না? অ্যাড্রেসিং মোডটা আমি আবার তোমাদেরকে দেখাই দিলাম কারণ ইট ইজ ইম্পর্টেন্ট। অ্যাড্রেসিং মোডের সংজ্ঞা থাকতে পারে, কোন একটা ইনস্ট্রাকশন কি অ্যাড্রেসিং মোডে আছে, এবং ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন। লজিক্যাল অ্যাড্রেস কি আমি একবারই বলে দিলাম যে সেগমেন্ট আর অফসেট এই দুটার কম্বিনেশন 32 বিট, এটাকে আমরা লজিক্যাল অ্যাড্রেস বলি। ফিজিক্যাল অ্যাড্রেসটা কি? সেগমেন্টকে 10 দিয়ে গুণ করে 20 বিট বানিয়ে তার সাথে অফসেট যোগ করলে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস পাই। সো এই চলে গেল আমার এই স্লাইডটা। এরপরে আমি মেমোরি ব্যাংক কনসেপ্ট স্লাইডটা একটু পড়াবো। এটা খুব ছোট একটা স্লাইড, বেশি সময় লাগবে না। তোমাদেরকে যে 11:30 পর্যন্ত টাইম দেওয়া হয়েছে এর মধ্যে তোমাদের শেষ হয়ে যাবে, তারপর তোমরা কথাবার্তা বলবে। আচ্ছা, 8086 এর মেমোরিটা মানে নট অনলি 8086, RAM হচ্ছে ইজ অ্যান অ্যারে অফ বাইটস। ফিজিক্যাল মেমোরি যেটা আমাদের আছে সেই ফিজিক্যাল মেমোরিতে একটা ঘরে 8 বিটের বেশি বসতে পারে না, 8 বিট করে থাকে। তার মানে আমাদের যে 8086 এর যে আছে ফিজিক্যাল মেমোরি যেটা আমরা বলছি 1 মেগাবাইট, তার মানে এখানে 1 মেগা সংখ্যক বাইটস আছে। তার মানে এট এ টাইম এখান থেকে আমরা আউটপুট কত বিট নিতে পারি? 8 বিট নিতে পারি, তাই না? আর অ্যাড্রেস কিন্তু 20 বিট। অ্যাড্রেস 20 বিট। এটার ক্যালকুলেশন কিভাবে আসছে? 1 মেগা থেকে আসছে। 1 মেগা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 20, আর 8 বিট হচ্ছে ওয়ার্ড সাইজ। 8 বিট মানে বড় হাতের বি হয়ে যাবে, তাহলে মেগা বাইট। 1 বাইট মানে বড় হাতের বি। এখন ভেজাল লাগছে হচ্ছে যে আমার 8086 এর যে ডেটা বাস সেটা আবার 16 বিট। 8086 এর অ্যাড্রেস বাস কত বিট? 20 বিট। আচ্ছা, এই 20 বিট কেন রাখা হয়েছিল এটা আমি বলছি ক্লাসে। 20 বিটের ক্যাপাসিটি বাড়ানোর জন্য ম্যাম। মেমোরি ক্যাপাসিটি বাড়ানোর জন্য 20 বিট রাখা হয়েছিল, কারণ আজকে সাদিয়াকে স্টার্ট দিতে হবে। থ্যাংক ইউ ম্যাম। ডাবল ট্রিপল স্টার সাদিয়া। মেমোরির ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমরা 20 বিট করেছিলাম। এখন এই যে আমার ডেটাবাসটা আমার কিন্তু মেমোরি থেকে মাত্র 8 বিট আউটপুট দিতে পারে, কিন্তু 8086 এর ডেটাবাস হচ্ছে 16 বিট। এ সেকশন বাবা, এই সেকশনে কেউ নাই? জি ম্যাম। কে নাম বলো? তাসিন। ওরে বাবা, এত ভয় ভয় বলতেছো কেন? তোমাদের তো অ্যাড্রেসিং মোড পুরো কমপ্লিট ছিল, তাই না?
তোমাদের রিভিশন হয়ে গেল নাকি? জি ম্যাম। এইটা তোমাদের হয় নাই। আবার বি সেকশনের অ্যাড্রেসিং মোডটা হয়েছিল না। এখন কি বি সেকশন তোমরা ক্লিয়ার না অ্যাড্রেসিং মোড? জি ম্যাম। তাহলে দেখো এই সেকশনের এটা হয় নাই, এটা আমি একটু পড়িয়ে দিচ্ছি। দেখো মেমোরিটা আসলে ইজ অ্যান অ্যারে অফ বাইটস, 8 বিট করে এক একটা লোকেশনে থাকে। অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিট। আর তাহলে মেমোরির ডাটা বাসটা কত বিট হবে? 8 বিট হবে। মেমোরির ডাটা বাস 8 বিট হবে, কারণ এক ঘরে 8 জন বসে, 8 জনের বেশি বাইরে হবে কিভাবে? বুঝছো? কিন্তু x86 এর ডাটা বাস তো 16 বিট। এখন মেমোরি থেকে যদি আমি 8 বিট ইনপুট আউটপুট নেই, তাহলে তো আমার লাভ হলো না, আমার বাকি 8 বিট আনইউজ থেকে যাবে। এজন্য এখানে একটা ট্রিক করা হয়েছে, সেটা হচ্ছে যে এই 1 মেগাবাইটকে সমান 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 মেগাবাইট ডিভাইডেড বাই 2 মানে হলো 512 কিলোবাইট। 512 কে যদি 2 ভাগ করতাম তাহলে কত হইতো? 256 কিলোবাইট। 256 কে যদি 2 ভাগ করতাম তাহলে হতো 128। 128 কে যদি 2 ভাগ করতাম তাহলে হতো 64। 64 কে 2 ভাগ করলে হবে 32। 32 কে 2 ভাগ করলে হবে কত? 16। 16 কে 2 ভাগ করলে হবে 8। 8 কে 2 ভাগ করলে হবে 4। 4 কে 2 ভাগ করলে হবে 2। 2 কে 2 ভাগ করলে হবে 1। তো যাই হোক 1 মেগাকে আমি 2 ভাগ করছি, করাতে আমার হয়ে গেছে 512 কিলোবাইট। 512 কিলোবাইটের জন্য অ্যাড্রেস বিট কত? 512 মানে 2 টু দি পাওয়ার 9, আর কিলোর জন্য আছে 10, 2 টু দি পাওয়ার 10। এত বাইটস, তার মানে আমার 2 টু দি পাওয়ার 19 হচ্ছে ওর অ্যাড্রেস বাস। ঠিক আছে? তাহলে 8086 কি করছে? প্যারালালি 16 বিট ডেটা পাওয়ার জন্য 1 মেগাবাইট মেমোরিকে দুইটা সেপারেট ব্যাংকে বা দুইটা চিপে ভাগ করে নিচ্ছে এবং একটা নাম দিছে অড ব্যাংক। এই ব্যাংকগুলোর ক্যাপাসিটি কত? 512। 2 ভাগ করছে সমান 512 হয়েছে। এখন এই 512 কে কিভাবে সাজাইছে? একটা নাম দিছে অড ব্যাংক, একটা নাম দিছে ইভেন ব্যাংক। তোমরা তো কোডেও করছো যে ইভেন নাম্বারের এলএসবি 0 থাকে, অড নাম্বারের এলএসবি 1 থাকে। তাহলে দেখো এই যে ডায়াগ্রামটা, এখন আমার অ্যাড্রেস বাস লাগতেছে কমন হচ্ছে 19 বিট, A1 থেকে A19, কারণ আমার এটার ক্যাপাসিটি ধরেছে 512 কিলোবাইট। 512 কিলোবাইট। তাহলে আমার এখানে অ্যাড্রেস বাস হচ্ছে A1 থেকে A19। আর দেখো ডাটা বাসটা এখন কিভাবে ইউটিলাইজ হচ্ছে? ওর তো 8 বিট ডাটা বাস ছিল, তো ওর ইভেন ব্যাংকের মেমোরির 8 বিট ডাটা বাসের সাথে 8086 এর লোয়ার বাইটটা কানেক্টেড, ডাটা বাসের লোয়ার বাইটটা কানেক্টেড, আর হায়ার বাইটটা অড ব্যাংকে কানেক্টেড। দেখো অ্যাড্রেস দিয়ে সিলেকশন হচ্ছে, বাইট দেখো লোয়ার বাইট এখানে কানেক্টেড, হায়ার বাইট এখানে কানেক্টেড। এ নটটা যদি 0 হয় তার মানে আমার কি ইভেন ব্যাংক সিলেক্টর হিসেবে কাজ করতেছে এ নটটা, কারণ এখানে সব ইভেন অ্যাড্রেস রাখা হয়েছে। দেখো এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, মানে কি অল্টারনেটিভলি এই অ্যাড্রেসগুলোকে সর্ট করা হয়েছে। বুঝতে পারছো? হ্যাঁ জি ম্যাম। কেউ কথা বলে না রে সাদিয়া, তুই ছাড়া। আর সব মনে হয় অন করে দিয়ে ঘুমাইতেছে। জি না ম্যাম আছি আমরা। ইমন কিন্তু জি বলছে। জি বলছে, খালি জি বলার জন্য বলছে, মনোযোগ নাই। মনোযোগ থাকলে জিজ্ঞেস করতো না ম্যাডাম সাজেশন কি,
যে আমাকে বলবে সাজেশনের কথা তার আমি 5 মার্ক মাইনাস করব, যে আমাকে সাজেশনের কথা বলবে তার আমি 5 মার্ক মাইনাস করব। আমাকে তোমরা খারাপ ভাবো আর যাই হোক, আমি কোনো সাজেশন দিব না। মেমোরির ডেটা বাসটা তাহলে কত বিট? 8 বিট, কিন্তু 8086 এর ডেটা বাস হচ্ছে 16 বিট। তাহলে এখানে আরেকটা যন্ত্রণা সৃষ্টি হয়েছে। একটা যন্ত্রণা তো আগে দেখে আসছি, সেটা হচ্ছে ওর অ্যাড্রেস বাস বেশি 20 বিট, কিন্তু ওর কোনো রেজিস্টার 20 বিটের নাই। সেজন্য সেগমেন্টেশন কনসেপ্ট করে সেগমেন্ট ভ্যালু, অফসেট ভ্যালু, 32 বিটের একটা লজিক্যাল অ্যাড্রেস কম্বিনেশন বের করে সেটা থেকে 20 বিটে কনভার্ট করে। আবার এখন আরেকটা যন্ত্রণা কি, সেটা হচ্ছে যে ওর ডেটাবাস 16 বিট কিন্তু মেমোরির ডেটাবাস হচ্ছে 8 বিট। এখন এই যন্ত্রণাকে সলভ করার জন্য কি করছে, মেমোরিটাকে সমান দুইটা ভাগে ভাগ করছে। একটার নাম দিচ্ছে ইভেন ব্যাংক আর একটার নাম দিচ্ছে অড ব্যাংক। তাহলে অল্টারনেটিভলি ইভেন অ্যাড্রেস গুলা ইভেন ব্যাংকে আছে, 0 এর পর এখানে 1, আবার এখানে 2, এখানে 3, 4 এম করে ইএফ। ক্যাপাসিটি কত? 512। 512 এর জন্য অ্যাড্রেস বাস হচ্ছে 19 বিট। তাহলে এই দুটোর জন্য আমার কমন হচ্ছে A1 থেকে A19। আর এখানে 8 বিট ডাটাবাসের সাথে X86 এর লোয়ার 8 বিট ডাটাবাস কানেক্টেড, আর হায়ার 8 বিট ডাটাবাস কানেক্টেড হচ্ছে অড ব্যাংকের সাথে। আর ইভেন ব্যাংকে সিলেক্টর হিসেবে কাজ করতেছে A0 টা, কারণ A0 টার তো একটা ভূমিকা আছে, কারণ অ্যাড্রেস তো আসলে 20 বিট। তো A0 টা এখানে একটা সিলেক্টর হিসেবে কাজ করছে। A0 এর ভ্যালু যদি 0 হয় তাহলে একমাত্র ইভেন ব্যাংকটা সিলেক্টেড হবে, 1 হলে অড ব্যাংক সিলেক্ট হবে। অড ব্যাংকের জন্য আবার আরেকটা দেখো, যেহেতু 0 হলে সিলেক্টেড হবে সেজন্য এখানে একটা নচ দেওয়া হচ্ছে। যেহেতু 0 হলে সিলেক্ট হবে তাই এখানে একটা গোল্লা দেওয়া হচ্ছে। আবার এখানে বিএইচই বলে একটা কন্ট্রোল সিগন্যাল ইউজ করা হয়েছে, বাস হাই এনেবল। এটাও একটা অ্যাক্টিভ লো পিন, এটাও 0 হলে অড ব্যাংক এনেবল হবে, সো এটাও এখানে একটা 0 দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি যখন A0 টা 0 তখন কি ব্যাংক সিলেক্ট হবে? ইভেন ব্যাংক। আর A0 যখন 1 তার মানে বিএইচই এনেবল হবে এবং অড ব্যাংক চুজ হবে। এখন কথা হচ্ছে যে এটা করেও তো আমাদের কি কি সুবিধা অসুবিধা হচ্ছে। যদি আমার ডাটাটা A086 কি করে, তার নিয়ম অনুযায়ী সবসময় 16 বিট ডাটাই ফেচ করে। তার নিয়ম অনুযায়ী যেহেতু দুইটা ব্যাংকের সাথে কানেক্টেড। হ্যালো, শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। সাউন্ড ক্লিয়ার না? তোমাদের কি ভাল লাগতেছে না না ক্লাস? ভালো লাগতেছে না। কারো কোনো শব্দ যে পাই না এই জন্য তো আমার ভালো লাগতেছে না। ম্যাম সবাই মনোযোগ দিয়ে ক্লাস করতেছে তো এই জন্য চুপচাপ আছে। আচ্ছা, ভেরি গুড। দেখো দুইটা ব্যাংক বানাইছে কেন? কারণ ওর হচ্ছে 16 বিট ডেটাবাস, তাই দুইটা ব্যাংক বানাইছে। কারণ একটা মেমোরির ডেটাবাস কত? 8 বিট। তাহলে 8 আর 8 16, মানে এখন দুইটা ব্যাংক আমাকে বানাইতে হবে। এখন যেহেতু 1 মেগাকে 2 ভাগ করছে, মানে এখন 512 হয়ে গেছে। 512 এর জন্য অ্যাড্রেস বাস হচ্ছে 19 বিট। তার মানে A1 থেকে A19 কমন রাখছে, আর A0 টাকে তোমার সিলেক্টর হিসেবে ইভেন ব্যাংকে দিয়ে দিচ্ছে। তাহলে আমার টোটাল 20 বিটই ব্যবহার হচ্ছে আলটিমেটলি। আর এখানে বিএইচই একটা সিগন্যাল আছে যেটা কিনা অ্যাক্টিভ লো হলে অড ব্যাংক চুজ হবে। এখন দেখো সে সবসময় 16 বিট ডাটাই চুজ করে। A0 যখন 0 হয় তখন এখান থেকে ডাটা আসবে, আর 1 হলে অড ব্যাংক থেকে ডাটা আসবে এবং অ্যাড্রেস হবে A1 থেকে A19। বিএইচই হচ্ছে অড ব্যাংকের সিলেক্টর আর A0 হচ্ছে ইভেন ব্যাংক সিলেক্টর। কথাগুলো আমি একটু আগেই বললাম। এখন আসো এখানে দুটাই যখন 0 0
তখন আমি 16 বিট ডেটা পাবো। কিন্তু কখন পাবো? যদি আমার অ্যাড্রেসটা ইভেন হয়। যদি আমার অ্যাড্রেসটা ইভেন হয়, সাপোজ আমার যদি ইভেন অ্যাড্রেস ডেটা হয়, যে মানে আমার অ্যাড্রেসটা হচ্ছে এটা, ইভেন অ্যাড্রেস কোনটা, এই যে এইটা আমার একটা ইভেন অ্যাড্রেস। ইভেন অ্যাড্রেস থেকে আমি একটা ওয়ার্ড, মানে ওয়ার্ড ডাটার ক্ষেত্রে তো ঝামেলা, 8 বিট হলে তো যে কোনো ইভেন ব্যাংক বা আউট ব্যাংক থেকে 8 বিট ডাটা। 16 বিটের ক্ষেত্রে আমি একটা বাস সাইকেলে পুরা 16 বিট ডেটা পাবো কিনা সেটাই তো আমার কথা। ধরো এখানে 1 আছে, এখানে 3 4 আছে, তাহলে ডাটাটা আমার লেখা থাকে কেমন, লোয়ার বাইট ডান দিকে, হায়ার বাইট বাম দিকে। সাপোজ এ এর ভ্যালু এটা, এই ভ্যালুটা আমার ফেচ করতে হবে মেমরি থেকে। অ্যাড্রেসটা আমার হচ্ছে এই অল জিরো, তাহলে আমার সুন্দর করে এক বাস সাইকেলে এই পুরো ডাটাটা আমি পেয়ে যাচ্ছি। কিন্তু সাপোজ আমার অ্যাড্রেস, এটার অ্যাড্রেসটা আমি বলছি যে সব 00, ফিজিক্যাল অ্যাড্রেস এটার সব 00। কিন্তু যদি একটা ফিজিক্যাল অ্যাড্রেস আসে যেটা হচ্ছে 00003, যে এটা, তাহলে এখানে কি হবে, এখানে 1 2, এখানে 3 4। হ্যাঁ, তাহলে কি হবে, প্রথমবার এই যে আগের বাইটটা থেকে ফেচ করবে, কিন্তু এটা একটা গার্বেজ আসবে, পাবে মাত্র একটা বাইট 1 2। তাহলে তাকে আবার আরেকটা সাইকেল করতে হবে, করে এখানে 3 4 পাবে, আবার এখান থেকে পাবে কিছু গার্বেজ। তাহলে কি হলো, যদি আমার ইভেন আমি 16 বিট ডেটা একটা বাস সাইকেলে পাবো তখনই যখন আমার অ্যাড্রেসটা ইভেন হবে। যদি অড হয় তাহলে আমার দুইটা বাস সাইকেল লাগবে। এখান থেকে এরকমই প্রশ্ন থাকতে পারে যে ব্যাংক কনসেপ্টটা কি, ব্যাংক কনসেপ্টটা করার সুবিধা কি? সুবিধা হচ্ছে যে আমার ডাটা বাস হচ্ছে নরমালি 16 বিট, কিন্তু মেমোরির ডাটা বাস যেহেতু 8 বিট, তাহলে আমাদের কি করতে হচ্ছে, দুইটা ব্যাংক ক্রিয়েট করে 16 বিট ডেটা ফেচ করার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু যদি আমার অ্যাড্রেসটা ইভেন অ্যাড্রেস হয় তাহলে আমি একবারে পুরো 16 বিট ডেটা পাবো, আর যদি অড হয় তাহলে পাবো না। কারণ কি? কারণ সবসময় ইভেন অ্যাড্রেস থেকে ডাটা পড়া শুরু হয়। কেন? কারণ লোয়ার বাইটটা ইভেন ব্যাংকের সাথে কানেক্টেড। এই যে লোয়ার বাইট কানেক্টেড। এই হচ্ছে ব্যাংক কনসেপ্ট। এখন পরবর্তীতে এই যে এই ছবি আমি দিয়ে দিছিলাম, আমার আগে একবার অনলাইনে ক্লাস ছিলাম তখন। আচ্ছা, তাহলে যদি বলা হয় যে 64 বিট যদি ডাটাবাস হয়, 64 বিট ডাটাবাস হলে কয়টা ব্যাংক লাগবে? 8টা। ম্যাম 8টা। ভেরি গুড, 8 ব্যাংকস। তখন দেখো, আচ্ছা ধরো 1 মেগাবাইটই ছিল, 1 মেগাবাইটকে যদি করো তাহলে আমার এখানে 8টা ব্যাংক করতে হচ্ছে। হ্যাঁ, আঁকা যায় না, যাই হোক 8টা ব্যাংক করতে হবে। এবং তখন একমাত্র স্টার্টিং ব্যাংক, মানে তখন স্টার্টিং ব্যাংকে কি থাকবে, যেহেতু 64 বিট, তাহলে D0 থেকে D7, তারপরে আবার D7 থেকে D15, আবার D15 থেকে D23, আবার 24 থেকে 31, আবার 32 থেকে কত, $43, 44 থেকে, এরকম করে করে ডেটাবাস গুলো কানেক্টেড থাকবে। এবং শুধুমাত্র স্টার্টিং ব্যাংকেই যদি ডেটাটা থাকে তাহলে একমাত্র একটা বাস সাইকেলে পুরো ডেটাটা পাবো, নাহলে দুইটা বাস সাইকেল লেগে যাবে x86 এর মধ্যে। তো এই ছিল ব্যাংক কনসেপ্ট। এরপরে আমি একটা ছোট জিনিস পড়াবো, তারপর তোমাদেরকে আজকে মুক্তি দিব, তোমরা একটু পড়াশোনা করবা, লাগলে আমি
আগামীকালকে আবার বসবো। এখানে চ্যাপ্টার 8 স্ট্যাক। স্ট্যাক তোমাদেরকে খুব ভালোভাবে পড়ানো হয়েছে এবং মিডেও আসছে। স্ট্যাকের অপারেশন হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। স্ট্যাকে এখানে তো আমাকে লিখতে দিবে না। আচ্ছা, তো স্ট্যাকের জন্য আমরা এই জিনিসগুলো তোমাদের পড়া হয়ে গেছে। স্ট্যাক, স্ট্যাকের জন্য আমাদের আচ্ছা, স্ট্যাকের জন্য আমরা জানি লাস্ট ইন ফার্স্ট আউট, এবং স্ট্যাককে অপারেট করে হচ্ছে এসপি। এসপি গিভস দ্য স্ট্যাক টপ। এসপির মান যদি সব 0 থাকে তাহলে হচ্ছে স্ট্যাক খালি, স্ট্যাক এমটি। আর এসপির মান যদি 4টাই এফ হয় তার মানে হচ্ছে স্ট্যাক ফুল। সরি উল্টা বলছি। সব যদি 0 থাকে তাহলে হচ্ছে স্ট্যাক ফুল, আর সব যদি এফ থাকে তাহলে হচ্ছে স্ট্যাক এমটি। আরে স্ট্যাক যদি রাসো। জি ম্যাম। জি ম্যাম, আসছি আমরা। পুশ করা মানে Yes, ma'am. ইনসার্ট ইন স্ট্যাক, এবং সেই ক্ষেত্রে এসপির মান কি হবে? আফটার ডিক্রিমেন্ট বাই 2। আফটার পুশ এসপি হয়ে যাবে এসপি প্লাস 2। আর পপ হচ্ছে রিমুভ করা, ম্যাম মাইনাস হবে না? সরি, মাইনাস হবে কারণ হাইস্ট থেকে লোয়েস্টের দিকে যাচ্ছে। আর পপের জন্য হচ্ছে রিমুভ করা, তাহলে বিফোর পপ এসপি উইল বি এসপি প্লাস 2। সো এই নিয়মগুলো, এগুলো আমাদের আগেও পড়া হয়েছে, তাই না? তারপরে স্ট্যাক রিলেটেড ইনস্ট্রাকশন আমরা করেছি। একটা হচ্ছে পুশ মানে রাখা, যেহেতু তাই রাখার জায়গা হচ্ছে আমাদের স্ট্যাক, তাহলে আমাদের সোর্স বলা থাকবে এই ক্ষেত্রে। সরি, হ্যাঁ সোর্স বলা থাকবে কারণ রাখবো তো আমাদের ডেস্টিনেশন তো আমার স্ট্যাকই, তাহলে সোর্স কোন একটা রেজিস্টার হতে পারে। এবং স্ট্যাকে সবসময় ওয়ার্ড অপারেশন হবে, আর পপের সাথে কি থাকবে? ডেস্টিনেশন থাকবে। আর স্ট্যাকে সবসময় ওয়ার্ড অপারেশন হবে। ওহ, এগুলো সবার জানা, তাই না? তোমার পরীক্ষায় পড়ছো সুন্দর। এগুলো এখন স্ট্যাকের আরেকটা অ্যাপ্লিকেশন আমি বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যদি আমরা একটা প্রসিডিওর করি। আচ্ছা, প্রসিডিওর জিনিসটা কি? যেমন করে ফাংশন লিখে তেমন করে আমরা প্রসিডিওর লিখতে পারি। যেমন আমরা লিখি, প্রথমে লিখি PROC মেইন PROC, দেখো মেইন PROC আর মেইন এন্ড পি। এর মানে কি? প্রথম প্রসিডিওর যার নাম হচ্ছে মেইন এবং মেইন প্রসিডিওরটা শেষ হলো এন্ড পি দিয়ে বোঝায়। তাহলে আমি যদি অন্য আরেকটা প্রসিডিওর চালু করি, তাহলে আমি কি দিব? একটা নাম দিব
প্রসিডিউর ডিক্লারেশন কিভাবে করবো, প্রথমে একটা নাম দিব, তারপরে পিআরওসি লিখবো। আচ্ছা, এখানে দুই ধরনের হয়, নিয়ার আর ফার। নিয়ার হচ্ছে গিয়ে যে একই সেগমেন্টের মধ্যে যদি আমার প্রসিডিউরটা থাকে, মানে একই কোড সেগমেন্টের ভিতর, সেটা হচ্ছে নিয়ার। আর ফার হচ্ছে ডিফারেন্ট কোড সেগমেন্টে যদি থাকে। তো এটা হচ্ছে অপশনাল, আমরা না লিখলে এটা নিয়ার হিসেবে ধরে নিবে। ঠিক আছে, যদি আমরা কিছু না লিখি তাহলে এটা নিয়ার হিসেবে ধরে নেবে। প্রসিডিউর দুই ধরনের, একটা হচ্ছে নিয়ার আর একটা হচ্ছে ফার। নিয়ার মানে হচ্ছে আমার প্রসিডিউরটা যদি অন্য একটা কোড সেগমেন্টে থাকে তাহলে সেটা ফার হবে, আর একই কোড সেগমেন্টে থাকলে সেটা নিয়ার হবে। কি লিখবো, নাম দিব, তারপরে পিআরওসি লিখবো, টাইপ অপশনাল, আর এরপর রিটার্ন একটা স্টেটমেন্ট লিখতেই হবে, তারপরে আবার ওই একই নাম দিয়ে এন্ড পি লিখতে হবে। আর মেইন প্রসিডিউরে আমরা তাকে জাস্ট কল করব। তো যখন আমরা ওই মেইন প্রসিডিউর থেকে ওই প্রসিডিউরটাকে কল করব, তখন আমার যে আইপির মানটা, ধরো আমার মেইন পিআরওসি, হ্যাঁ, তারপরে আমরা এরকম করে করে লিখতে 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 মেইনের ভিতরে আমরা লিখছি কল সাম, একটা প্রসিডিউরকে কল করছি, হ্যাঁ। তারপরে এখানে মেইন এন্ড পি লিখে দিয়েছি। মেইন এন্ড পির পরে আমার অন্য প্রসিডিউরটা লিখতে হবে। লাইক আমি এখানে লিখলাম এখন সাম প্রসিডিউরটা লিখবো, তাহলে আমি কি লিখবো, সাম পিআরওসি লিখে এখানে যে ডাটা ইয়েগুলো কোড লিখলাম, লিখার পরে লাস্টে আমাকে লিখতে হবে অবশ্যই রিটার্ন। মেইনে রিটার্ন লিখতে হয় না, কারণ মেইন থেকে সরাসরি ডজ এ রিটার্ন করে, কিন্তু অন্যান্য প্রসিডিউরে আরইটি লিখতে হবে। তারপরে লিখবো কি, সাম এন্ড পি, আর এরপরে লিখতে হবে এন্ড মেইন। তাহলে এন্ড মেইনটা এতদিন আমরা কেন লিখেছিলাম, কারণ অন্যান্য কোনো প্রসিডিউর যদি থেকে থাকে তাহলে এই এন্ড পি থেকে এন্ড মেইন এই দুটার মাঝখানে আমার ওই প্রসিডিউরগুলো লিখতে হবে। এটার জন্য আমি একটা ছোট কোড তোমাদেরকে করে দেখাই, তাহলে তোমরা এটা বুঝবা। এবং যখনই আমি কল করতেছি তখন কিন্তু আমার এই আইপি কিন্তু এই ইনস্ট্রাকশনটাকে পয়েন্ট করেছিল আইপি, কিন্তু এখন আইপি ফট করে এই সামে চলে আসছে, তাহলে আইপি চেঞ্জ হয়ে যাচ্ছে। আইপির ভ্যালু হচ্ছে কি, আইপি ইকুয়াল টু আইপি প্লাস সাম হয়ে যাচ্ছে এখন। তাহলে আইপির আগের ভ্যালুটা অবশ্যই স্টোর থাকতে হবে স্ট্যাকে, এবং অলসো সিএস এর ভ্যালুটা। যদি নিয়ার প্রসিডিউর হয় সিএস না স্টোর করলে হবে, কিন্তু ফার প্রসিডিউর হলে সিএস কে স্টোর করতে হবে। তো তখন আমাদের এই ভ্যালুগুলো স্ট্যাকে পুশ হবে। আর পপ হবে কখন, যখন রিটার্ন করব। এখানে হবে পপ, আর কলের ক্ষেত্রে হবে পুশ। এই দুটা ব্যাকগ্রাউন্ডে, এই পুশ পপ গুলো হবে ব্যাকগ্রাউন্ডে। তো স্ট্যাকটাকে আমাদের যখন আমরা রিকারশন করি বা একাধিক প্রসিডিউর ইউজ করি, সেই সময় আমাদের স্ট্যাকের অ্যাপ্লিকেশনটা বেশি, এবং স্ট্যাকের মধ্যে যেহেতু অ্যাড্রেস রাখা হয়, এবং অ্যাড্রেস গুলো সবই আমরা দেখছি লজিক্যাল অ্যাড্রেস, সেগমেন্ট ভ্যালুও 16 বিট, অফসেটও 16 বিট, সেই কারণে স্ট্যাকে সবসময় 16 বিট অপারেশন হয়। আর স্ট্যাকে হচ্ছে তোমার আমি যদি এসপি ডট স্ট্যাক এসপি কোনো ডিক্লেয়ার না করি, তাহলে বাই ডিফল্ট এটাকে 1000 ধরে নেওয়া হয়। ঠিক আছে, 1000 হেক্সা মানে 1000H ধরে নেওয়া হয়। আমি একটা ছোট কোড করাই দিই, তাহলে আজকের আমাদের পড়া শেষ। তোমরা সবাই আছো? জি ম্যাম। অবশ্যই আছে ম্যাম। আচ্ছা বলো, এখন তোমাদের কি অবস্থা বলো, আমি একটা কোড লিখতেছি। ভয়ঙ্কর অবস্থা। বাজে অবস্থা। আচ্ছা 8086 থেকে দেখো কি কি রেজিস্টার এমন কিছু না, বিআইইউ পাইপলাইনিং পড়ানো হয়েছে। পাইপলাইনিংটা খুব সুন্দর করে শিখবা, কারণ পাইপলাইনিং নিজের পরে পড়াইছি। পাইপলাইনিং 2 সেকশনটি পড়ানো হয়েছে।
পাইপলাইনিং এর বেনিফিট কি? প্রসেসরটাকে ফাস্টার হচ্ছে না। ডিসঅ্যাডভান্টেজ কি? ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে ইউটা আইডল থাকবে যতক্ষণ পর্যন্ত না ওই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনটা কিউতে লোড হচ্ছে। তারপরে তোমাদের চ্যাপ্টার 7 এর শিফট অপারেশন গুলা সবগুলো ভালো করে দেখবা। ডিভিশন মানে হচ্ছে রাইট শিফট, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে লেফট শিফট। SHL আর SAL এর মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু SHR আর SAR এর মধ্যে পার্থক্য হচ্ছে টাইম বিটটা প্রিজার্ভ হবে। টেস্ট ইজ এ লজিক্যাল এন্ড অপারেশন। টেস্ট দিয়ে আমরা অনেক কোন একটা বিটকে চেক করতে পারি, সেক্ষেত্রে মার্কস প্যাটার্ন আমাদেরকে নিতে হবে। আমরা যদি কোন একটা পার্টিকুলার বিটকে টগল করতে চাই আমরা নিব XOR, কোন একটা বিটকে সেট করতে চাই তাহলে নিব OR, কোন একটা বিটকে ক্লিয়ার করতে চাই তাহলে নিব AND, আর পুরাটাকেই যদি আমরা কমপ্লিমেন্ট করতে চাই সেক্ষেত্রে নট ইউজ করব। তারপরে চ্যাপ্টার 6 এ আমরা পড়ে আসছি লুপ, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমাদের কম্পেয়ার ইনস্ট্রাকশন লাগে এবং তার সাথে কন্ডিশনাল জাম্প ইউজ করতে হয়। আর কোনো পার্টকে স্কিপ করতে গেলে আমরা আনকন্ডিশনাল জাম্প ইউজ করি। লুপ একটা ইনফাইনাইট হবে কখন? যখন cx এর ভ্যালুটা 0 থাকবে। ম্যাম আমাদের ওই যে রাইট শিফট লেফট শিফটের সময় রোটেশনটা করানো হয়েছিল না, আপনি সিটিতে দিয়েছিলেন, পরে একদিন করাইতে যায় ক্লাসের টাইম চলে গেছিল, এটা যদি একটু দেখাই দিতেন। আল্লাহ, এটা দেখানোর এটা এখন আমাকে দেখাতে বলতেছো? তোমরা তো ছবি দেখলে ম্যাম শুধু রোটেশনটা ম্যাম। আল্লাহ, আমাকে মাইরে ফেলতেছে। আমি কয় ঘন্টা কথা বলতেছি তোদের সাথে? 1 ঘন্টা ম্যাম। 1 ঘন্টার বেশি হবে না? ইয়ামিন আশেপাশে ম্যাম 61 মিনিট হয়েছে ম্যাম। 1 ঘন্টা 1 মিনিট। তোরা কি টাইমার বসাইছিস? রেকর্ডারে টাইমার আছে হ্যাঁ? না ম্যাম? জিজ্ঞেস করলো টাইমার আছে নাকি, বললাম রেকর্ডারে ম্যাম টাইমার আছে। ও জি ম্যাম 1 ঘন্টা 2 মিনিট হয়েছে এখন। তোমরা তো আমার অনেক বড় শত্রু দেখতেছি। বলবে ম্যাম এতক্ষণ কথা বলছেন, ম্যাম ওটা তো ম্যাম বলছেন অবশ্যই। ওই বলছিস? এই যে ম্যাম বলতেছি এখন। আচ্ছা আচ্ছা, আমি কোডটা করি। হ্যাঁ, কোডটা করে তোমাদেরকে শো করতেছি। আগে প্রসিডিউরটা শেষ করি। একটা প্রসিডিউর করবো আমি। আমার ইমুলেটর মনে হয় এই কম্পিউটারে নাই, আমাকে একটু আর ইমুলেটরটা ইনস্টল করতে হবে। আমার পিসিটা চেঞ্জ করতে হচ্ছে। ম্যাম বলো। রিটার্ন কোন অ্যাড্রেসিং মোড ম্যাম? রিটার্ন রিলেটিভ, আইপির ভ্যালু চেঞ্জ হচ্ছে। আচ্ছা ম্যাম। আর ম্যাম ইমপ্লয়েডের তো ম্যাম কোনো ফিজিক্যাল অ্যাড্রেস হবে না? না, ইমপ্লয়েড মানে কি? ইমপ্লয়েড মানে হচ্ছে কোনো অপারেন্ডই নাই, সো কোনো ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন নাই। আর ম্যাম কলসামও তো রিলেটিভ হবে? কোনটা? কলসাম? হ্যাঁ, কলও রিলেটিভ হবে, লুপ রিলেটিভ হবে, আচ্ছা ম্যাম। জাম্প, কন্ডিশনাল জাম্প, এগুলো সবই রিলেটিভ। হ্যাঁ জি ম্যাম। আমি একটু সফটওয়্যারটা ডাউনলোড করতেছি, রাখো। আমার এটা পিসি চেঞ্জ করছে। ম্যাম int 20h কি হবে ম্যাম তাহলে? ইন্টিজার, int এটাও রিলেটিভ অ্যাড্রেস। কিন্তু ম্যাম এটা কি কোনো ফিজিক্যাল অ্যাড্রেস আছে? এই যে int21h বলছো না? জি ম্যাম। এই 21h এর এগেইনস্টে
একটা সিএস আর আইপির ভ্যালু আছে, ওই ভ্যালু এটাকে বলা ইন্টারাপ্ট ভেক্টর। তোমাদেরকে যে আমি চ্যাপ্টার দেখাইছিলাম, আমি তো বাদাম খাইতেছি, চ্যাপ্টার 16-তে দেখাইছিলাম। ম্যাম এটার মান কি দেওয়া থাকবে কোশ্চেনে? যদি থাকে ইন্টারাপ্ট 21 এর হচ্ছে একটা লোকেশন, 21 এর আসলে একটা লোকেশন, যে লোকেশনের মধ্যে গেলে আইপিএস-সিএস এর ভ্যালু থাকে। হ্যাঁ, আইপিএস-সিএস এর মান দেওয়া থাকবে। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। তার আগে আমি ডাউনলোড করে নিই। ম্যাম এত কঠিন কোশ্চেন আসবে? তোমরা যে আমাকে কতটুকু ভালোবাসো সেটা তো আমাকে একটু জানতে হবে, যে আমাকে যারা ভালোবাসে তারা আমার কোর্স ভালো করতে হবে। ঘাবড়ায়ও না, ঘাবড়ায়ও না, কোশ্চেন সহজই হবে। তারপরে একটা ম্যাম আপনার কাছে ম্যাম যেটা সহজ ম্যাম আমাদের কাছে ওটা তো ম্যাম সহজ হয় না শেষে গিয়ে। আপনি তো ম্যাম পারেন। আরে বাবা, আমি তো অনেকদিন ধরে সে তো টিচার। এখন তোমরা একটু পড়ো না, পড়লে পারবা তো। ম্যাম সবাইরই অনেক ইয়ে ছিল, পড়া হয়নি। হ্যাঁ, আচ্ছা সিলেবাস বুঝতে কি সমস্যা বলো? সিলেবাস তো যা পড়াইছি তাই। চ্যাপ্টার কি শুরু করছিস তিয়া? এতক্ষণ পরে না নাক ডেকে ঘুম থেকে উঠছে। জি হ্যাঁ, কম্বলের নিচে। ম্যাম মাইক্রোফোনে একটু সমস্যা ছিল। ওমা গো, ইস্তিয়া ঘুম থেকে ওঠো। ওহ, দাঁড়া, আমি সবেমাত্র ইমুলেটর নামাইছি, আমি এখন দেখতেছি। জি ম্যাম, আপনি রেস্ট করেন ম্যাম, আমরা আপনাকে ভালোবাসি ম্যাম। তুই তো আমাকে আরেক জ্বালার মধ্যে ফেলাইছিস, এখন আবার রোটেট দেখতে চাইছিস। না ম্যাম, আসলে আমরা তো আপনাকে ভালোবাসি না ম্যাম, আপনার কোর্সে তো আমাদের ভালো করতে হবে, এই জন্য ম্যাম যদি না এই জন্য ম্যাম সবগুলো আর কি খুঁটিয়ে খুঁটিয়ে দেখ। আচ্ছা আমি দেখাই দিব। আমার কোনো কোড পড়া আছে কিনা, আসলে প্রতি সেমিস্টারে কোডগুলো আমার মানে আসলে। ম্যাম বলো। আমাদের ম্যাম সিলেবাস একটু লিখে ক্লাসরুমে আপলোড করে দিলে ভালো হয়। হ্যাঁ রে, লিখে দিই আজকে ক্লাস। হ্যাঁ ম্যাডাম, অনেকে কনফিউজ, অনেকে বলতেছে মিডের টপিক নাকি নাই। হ্যাঁ, মিডের টপিক থাকবে, কিন্তু আমি বলছি না যে 30%। ম্যাম একটু লিখে দিয়ে দিলে হবে ম্যাম। যা পড়াইছি তার থেকে কোনো কিছু বাদ যাবে না, সবই থাকবে, কিন্তু মিডের পরে যেগুলো সেগুলোর প্রতি একটু বেশি জোর দিতে হবে, যেমন চ্যাপ্টার 6 লুপ ডিসিশন মেকিং, চ্যাপ্টার 7, হ্যাঁ, তারপরে চ্যাপ্টার 8 স্ট্যাক সম্বন্ধে, তারপরে প্রসিডিউরের সংজ্ঞা কি, প্রসিডিউরে কলের ক্ষেত্রে কিভাবে পুশ হচ্ছে, পপের ক্ষেত্রে কিভাবে, সরি রিটার্নের ক্ষেত্রে কিভাবে পপ হচ্ছে, হ্যাঁ, তারপরে ওখানে পড়ালাম ব্যাংক কনসেপ্টটা, তারপরে সেগমেন্টেশনের অ্যাডভান্টেজেস, তারপরে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশনটা, তারপরে অ্যাড্রেসিং মোডস, বুঝতেই তো পারো, শিফট অপারেশন, লজিক ইনস্ট্রাকশন। আচ্ছা, তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট গুলো তোমরা 15 তারিখে জমা দিচ্ছ?
ফাইনাল জি ম্যাম। রিপোর্ট দিলে জি ম্যাম, সবাই বলছে 15 তারিখে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি যে আমার আমার লেটারটা ম্যাম ম্যাম বলো। ম্যাম লজিক ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমার যদি এএল এর ভ্যালু দেওয়া থাকে ম্যাম, ওটি কি আমার কোনো ম্যাটার করবে নাকি সবার রেজাল্ট সেমই আসবে? বলো আবার বলো, আবার বলো। ম্যাম লজিক ইনস্ট্রাকশনে ওই যে যেরকম ক্লিয়ার বা সেট এগুলার ক্ষেত্রে ম্যাম, হুম। সাপোজ আমার এএল এর ভ্যালু দেওয়া আছে ম্যাম, এখন না ওইটা কি ম্যাম আমার কোনো ম্যাটার করবে? না ম্যাটার করবে না। জি ম্যাম, থ্যাংক ইউ। এই লেটারটা কোথায় ইনস্টল হচ্ছে? ওহ জ্বালা। আচ্ছা, একটু ওয়েট করো বাবা। আমার খুব খারাপ লাগতেছে, আমি টানা কথা। আজকে আমি অফিসে আমার অনেক ভেজাল গেছে, প্রতিদিন কিছু না কিছু ভেজাল থাকেই থাকে থাকেই থাকে। যতই ভাবি তাড়াতাড়ি ভেজাল শেষ করবো, ততই না ভেজাল। আচ্ছা আমি একটা কোড করতেছি, একটু ওয়েট করো। ম্যাম আজকের মতো নয় আমরা বাদ দিই ম্যাম, আমরা নেক্সট ক্লাসে দেখে নিই। হ্যাঁ না হয়ে গেছে, রাখ বাবা। নেক্সট কি কালকে করতে চাচ্ছ ক্লাস? ইমন বল। না ম্যাম আজকে শেষ করে দেন, কালকে ওর কষ্ট হবে অনেক। সিলেবাস গুলো আমি জাস্ট লিখে দিব, আর ওই যে রোটেটটা বসতে আমি ওকে একটু রোটেটটা দেখাই দিব, এই তাহলে তো হয়ে যায়, আমাদেরকেও আর কষ্ট না দিই। আমি জি ম্যাম, এটাই ভালো হবে। আমি কোডটা করে ফেলছি, প্রায় 1 মিনিট ওয়েট কর। সহজ, কিন্তু তোমাদেরকে এই প্রসিডিউর নিয়ে কোনো কোডিং আসবে না,
প্রসিডিউর নিয়ে হয়তো কোশ্চেন আসতে পারে যে প্রসিডিউরে কিভাবে স্টেপটা ব্যবহার হচ্ছে। প্রসিডিউর নিয়ে আমি কোড দিচ্ছি না, কিন্তু আমি প্রসিডিউর দিয়ে স্ট্যাকের ব্যবহারটা তোমাদের দেখাচ্ছি। আমি যে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি হচ্ছে না কেন? হয়েছে। আচ্ছা দেখো, একটা কোড লিখছি খুব ছোট। প্রোডাক্ট বের করার জন্য আমার প্রসিডিউরের নাম দিচ্ছি পিআরওটি। ঠিক আছে? আচ্ছা দেখো, আমি কি করছি, দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি আর তার প্রোডাক্টটা এখন এটার মধ্যে রাখ, মানে একটা মাল্টিপ্লিকেশন করতেছি। তারপরে তাহলে আমি ডাটা সেগমেন্টটাকে ইনিশিয়ালাইজ করলাম, করার পরে এই মাল্টিপ্লিকেশনের কাজটা আমি একটা প্রসিডিউর দিয়ে করতেছি, যে প্রসিডিউরটার নাম দিছি পিআরও। তাহলে আমি লিখবো কি পিআরও, পিআরওসি, আর লাস্টে লিখবো পিআরও এন্ড পি। তারপরে এখানে আমি এল এর মধ্যে আগের মতন একটা ভ্যালুকে নিয়ে নিব, তারপরে এমইউএল বি করব, করলে আলটিমেটলি এক্স এর মধ্যে ডেটাটা চলে যাবে এবং সেটা প্রোডাক্টে মুভ হয়ে যাবে, তারপরে আমার লস রিটার্ন হয়ে যাবে। তো এটা যদি আমি রান করি, স্ট্যাকের ব্যবহারটা শুধু আমরা দেখবো। ঠিক আছে, স্ট্যাকের ব্যবহারটা শুধু দেখবো। দেখো প্রথমে আমার ডাটা সেগমেন্টের অ্যাড্রেস এই যে এক্স এ আসলো, তারপরে সেটা ডিএস এ চলে গেল। হ্যাঁ, আইপি কিন্তু বাড়তেছে, আইপি বাড়তেছে। আইপির মান কত এখন? এই যে 5 বাইট, 1 2 3 4 5 বাইট পরে, সেজন্য আইপির মান কিন্তু 5। আচ্ছা, তারপর দেখো পরের ইনস্ট্রাকশন এল এ আসলো, এল এ আসবে, প্রসিডিউরে আসছে এল এ আসবে, এল এ কত? 6 আসছে। কিন্তু তার আগে আবার ব্যাক স্টেপ করি। এই দেখো এসপির মান কি হয়েছে, আরো ব্যাক স্টেপ করি। যখন আমি কল এখনো করি নাই, মানে কল পিআরওসি তে গেছি, তখনই কিন্তু এসপি হাইলাইটেড হয়ে গেছে। ঠিক আছে, মানে এখন স্ট্যাকের ব্যবহার হবে। আর ইনিশিয়াল অফসেট কি? একটা খালি স্ট্যাকের ইনিশিয়াল অফসেট কি? সব 0, তাই না? হ্যালো, জি ম্যাম। সব 0। এখন দেখো আমি যেই কল করতেছি, মানে কল করলাম, তার মানে এখন কি হয়েছে, যে ওই আইপির ভ্যালু কিন্তু ছিল 0005, এখন আইপির ভ্যালু কত হয়েছে? 000F হয়ে গেছে। তাহলে আইপির মানটা কিন্তু এখানে পুশ হয়েছে। এবং যেহেতু এটা নিয়ার প্রসিডিউর, আমি কিন্তু এখানে ফার লিখি নাই, তার মানে কি এটা বাই ডিফল্ট নিয়ার প্রসিডিউর, তাইলে এখানে মাত্র 2 বাইট পুশ হয়েছে। যদি এটা ফার প্রসিডিউর হতো তাইলে 4 বাইট পুশ হইতো, মানে সিএস এর ভ্যালু পুশ হইতো। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, জি ম্যাম। তারপরে এখন ইনস্ট্রাকশনটা কি? এল এর মধ্যে এ আসবে। দেখো এল এর মধ্যে এ আসছে 6। এখন মাল্টিপ্লিকেশন করব বি দিয়ে, বি এর মান কত? 8 9। আচ্ছা, মাল্টিপ্লিকেশন করলাম 8 9। দেখো
আমার আসছে 0336, এটা হচ্ছে আমার রেজাল্ট। আরইটি এই যে দেখো আরইটি দিলেই কিন্তু আবার পপ করে আইপির মান নিয়ে নিবে। আইপি কিন্তু এখন 0016 ছিল, দেখবা পপ করার পরে কি হয় দেখো, আইপির মান কিন্তু আবার 8 হয়ে গেছে। এখানে চলে আসছি H4C, তার মানে এখন আমার 4C ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে এবং আমার প্রোগ্রাম ডজে রিটার্ন করবে, প্রোগ্রাম কন্ট্রোল রিটার্ন টু অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে একটা প্রসিডিউর। আমি এই প্রসিডিউর কোডটা আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। প্রসিডিউর সম্বন্ধে এই যে যা তোমরা এতদিন প্রসিডিউর লেখা শিখছো একই, খালি ওই একই নিয়মে তুমি একটা ছোট প্রসিডিউর লিখবা, কিন্তু এখানে রিটার্নের কোনো, যেমন সিতে রিটার্ন করতো ডাটা রিটার্ন করতে, এখানে সেরকম কিছু নাই। রিটার্ন স্টেটমেন্টে শুধু আরইটি, এটার সাথে আর আগে পিছে কিছু নাই। আর কলের সাথে প্রসিডিউর, যে কোন প্রসিডিউরকে কল করবো সেই প্রসিডিউরের নামটা থাকবে। এই হচ্ছে দুটার পার্থক্য। কলের ক্ষেত্রে পুশ হবে, এই ক্ষেত্রে হবে পুশ আইপি ফর নিয়ার procedure, আর রিটার্নের ক্ষেত্রে কি হবে, পপ হবে। পপ আইপি। আর যদি এটা ফার প্রসিডিউর হতো তাহলে বোথ সিএস আইপি দুটাই আমার স্ট্যাকে পুশ হতো। তো আমি এটা দিয়ে দিব। আর সাদিয়া তুমি না হয় ফাহাদকে একটু হেল্প করো, রোটেটটা একটু দেখাই দিও তো। জি ম্যাম। ঠিক আছে, তাহলে আমি আজকের মতন তোমাদেরকে ছেড়ে দেই। জি ম্যাম। আর আমি সিলেবাসটা, তাওহিদ কি বলে? ইমন? জি ম্যাম। একজন ইমন, একজন ইয়ামিন। তো ইয়ামিন ঘুমাইছে। ম্যাম সবাই আমাদের হচ্ছে একটা সেকশনের গ্রুপ আছে আর কি, বি সেকশনে, সবাই এখান থেকে একটা রিকোয়েস্ট করতে যাচ্ছে আর কি আপনাকে। সবাই ওখান থেকে মানে একটা রিকোয়েস্ট করছে, আমাকে বলতে বলছে আপনাকে কি, মানে একটু সিলেবাসটা একটু শর্ট করে দিতে আর কি। ও মা গো। ম্যাম রবিবারে পরীক্ষা, ওইভাবে সবাই ওইরকম পড়ানো যায়। মাগো। জি ম্যাম, হচ্ছে প্রথম জি পরীক্ষা ম্যাম। ম্যাম। জি ম্যাম সবাই মিলে একটু যদি আপনি আমাদের বিষয়গুলো দেখতেন ম্যাম, খুব ভালো হতো ম্যাম। জি ম্যাম। ডাকাতি কথা বলছিস? জি ম্যাম। ম্যাম এই সেকশনে মুখের দিকে তাকান ম্যাম, অনেক উপকার হইতো। লাভ নাই, ম্যাম পড়াশোনা করতে পারছো, যাও। এত কষ্ট করে আমি এতক্ষণ তো। জি ম্যাম, আমরা অনেক পড়তেছি ম্যাম। ম্যাম খালি আপনি একটু কমাই দেন ম্যাম, দেখেন একদম পুরো উল্টাই দেব ম্যাম। জি ম্যাম 50 দিয়ে দিবেন ম্যাম, আপনি খুশি হয় এত সুন্দর করে লিখবেন। আমি চাই না তোমরা মিডের মতো পরীক্ষা দাও, ফাইনালটা যেন ভালো হয়। জি ম্যাম আমরাও চাই ভালো করে পরীক্ষা দিতে। তাহলে ম্যাম আপনি একটু উপকার করেন আমাদের। জি ম্যাম রিকোয়েস্ট। জি ম্যাম, রিক্তার আপনি ক্লাস করার বদৌলতে ম্যাম আপনি এই উপকারটা আমাদের করে দেন ম্যাম। ওই পাগল রে। ম্যাম আমাদের ফারদিন কিডনি রোগীর দিকে একটু খেয়াল করে ম্যাম, একটু শর্ট দিলে ভালো হয়। জি ম্যাম, দেখেন ম্যাম ও পড়াশোনা করতে পারে না ঠিক মতো ম্যাম, আপনি একটু দয়া করে একটু ম্যাম যদি। জি ম্যাম, ওর কিডনি অনেক সমস্যা ম্যাম ফারদিনের। ম্যাম আমি সুস্থ আছি। দেখছেন ম্যাম কথা বলতে পারতেছ না ঠিক মতো। ম্যাম সিরিয়াস ম্যাম, একটু দেখতেন যদি। ম্যাম যদি একটু কনসিডার করতেন ম্যাম, খুবই ভালো হতো ম্যাম। জি ম্যাম। ম্যাম আমাকে তোমরা কেন এত দুঃখ দিচ্ছ বলো তো? ম্যাম রিক্তারও মন খারাপ। প্লিজ ম্যাম একটু শর্ট সিলেবাস। আমি আবেগিত হয়ে আমি কেঁদে ফেলবো এখন। না ম্যাম, আপনি আমরাও কান্না করে দেব ম্যাম। ম্যাম রিক্তা অলরেডি কান্না করতেছে ম্যাম।
আমি অলরেডি কাইন্ডলি দিব এখন। ম্যাম রিক্তা অনেক কষ্ট পেয়েছে ম্যাম। তোমরা কাঁদতেছে কেন? ম্যাম আপনি একটু উপকারটা করে দেন আমাদের। হ্যাঁ আমি ম্যাম কান্না আমাদের দিব এখন, দেখি তো। পড়া হয় নাই তো কিছু এই জন্য। আমরা ম্যাম চাই মাইক্রোপ্রসেসরে ম্যাম ভালো রেজাল্ট করতে সবাই। জি ম্যাম আমাদের জি একটা ম্যাম সবাই যেন বলে এই সাবজেক্ট মাইক্রোপ্রসেসর অনেক আমাদের ভালো। A+ দরকার ম্যাম। জি তোমরা ম্যাম কি জানো এই কোর্সটা যে শেষ হয়ে গেল এবার? জি ম্যাম এই জন্য তো জি ম্যাম এর জন্য বলতেছি আরো। ম্যাম প্লিজ ইউরোপের ইতিহাসে শেষ কোর্স তোমরা করে গেলে এটা। জি ম্যাম আমরা একটা এই বড় জন্য ম্যাম আমাদের মুখের দিকে তাকায় ম্যাম এরপরে যারা বাচ্চাগুলো T1 তারা মাইক্রোপ্রসেসর পড়বে না, T2 তে গিয়ে তারা পড়বে মাইক্রো কন্ট্রোলার। যদিও আমি এর বিপরীতে। জি ম্যাম প্রয়োজনে আমরা প্রোটেস্ট করব ম্যাম। কিন্তু জি ম্যাম খালি একটা ডাক দিবেন ম্যাম, ফুল ক্যাম্পাস উড়াই ফেলবো ম্যাম। আর কি বলবো রে, যা হবার তা তো হয়েই গেছে। ম্যাম এবার যদি আমরা সবাই মনে করেন খুব ভালো রেজাল্ট করি ম্যাম, তাহলে এই আমাদের কথা শুনতে সবাই বাধ্য ম্যাম। আমরা ম্যাম রেকর্ড ব্যাচ ম্যাম, তাহলে 51 ব্যাচ ম্যাম রেকর্ড করব। 51 53 পাস কই? 51 পার্টটা দিলে কি হবে তোমাদেরকে? এই হাটের মানে কি? ম্যাম এটা ভালোবাসা। ঠিক আছে ভালোবাসা দিলাম, ফুলের তোড়া দিলাম। ম্যাম সাজেশন দিয়ে ফুলের তোড়াটা দেন। হ্যাঁ ম্যাম দেখতে বলছে এইবার কিন্তু। জি ম্যাম ম্যাম দিয়ে দেন ম্যাম। তন্ময় ম্যাম কান্না করতেছে ম্যাম। ম্যাম দেখেন ম্যাম দিকটা যখন বলছে ম্যাম আপনার ম্যাম দিলে অনেক উপকার হইতো ম্যাম প্লিজ। ম্যাম অলরেডি কান্না করে দিয়েছে। কথা বলি ম্যাম। যেটা সিলেবাস সেটাই তো সাজেশন। আবার ম্যাম অলসো আমাদের ক্লাসের অনেকেই লাগবে না ম্যাম, আমাদের একটু প্রেগন্যান্ট করে দেন ম্যাম। ওইখানের বাচ্চা আছে, সব মিলায় অনেকে পড়াশোনাও করতে পারতেছে না ম্যাম। যদি কোডিং কিন্তু খুব একেবারে প্যাচ মারা থাকবে কোডিং। আমরা আপনার খুব পছন্দের ব্যাচ ম্যাম, এটা আপনি স্বীকার করেন ম্যাম। জি ম্যাম এটা কিন্তু আপনাকে মানতেই হবে ম্যাম এটা মানতে হবে, এটা অস্বীকার করতে ভালোবাসি ম্যাম। না তো তোমরা তো অনেক লক্ষ্মী, আমি তো বলতেছি। জি ম্যাম শেয়ার করতে রিকোয়েস্ট। আমার চোখে পানি এনো না, আমি এখন কেঁদে দিব। ম্যাম আমরা অলরেডি কাঁদতেছি। ম্যাম ইস্তিয়াক অলরেডি হাউমাউ করে কাঁদতেছে। ফারদিন বল না একটু। জি ম্যাম ইস্তিয়াক বলছে ম্যাম টিউশন খুঁজতেছে ম্যাম, পড়াশোনা এত বাজে অবস্থা ওর। মানে ম্যাম জি ম্যাম এই ব্যাপারে সহমত ম্যাম আমি। ইস্তিয়াক আমার রুমমেট ম্যাম, ও একটু আগে কাঁদতেছিল ম্যাম, বাথরুমে যাই ম্যাম। জি ম্যাম আসলে আমরা ঘুমায় আবার ইস্তিয়াক কাঁদতেছে। জি ম্যাম আসলে ম্যাম কান্না ওই সময় আমরা নক দিছিলাম ম্যাম, ভিডিও কলে দেখছি। উম্মে কুলসুম সুরভি কোথায় গেছে? উম্মে কুলসুম সুরভি। জি ম্যাম। তোমাকে এতক্ষণ কোথায় ছিল তুমি? আমি তো ক্লাস করতেছি। শয়তান তুই একটা উত্তর দেশ না কথা বলছ। সবাই বলতেছিল তাই আসলে। ম্যাম মেয়েটা দুষ্টু অনেক। শাহিন ম্যাম শারিয়ার কাঁদতেছে ম্যাম। শারিয়ার বলতে যে ম্যাডাম এত অল্প সিলেবাস দিছে। না ম্যাম ওই ও বলছে ম্যাম যে ইমোজি দিয়ে সবাই প্রমাণ করতেছে ম্যাম। ইমন তোমরা এরকম করো না আমার সাথে। ম্যাম আমরা একটু স্পেসিফাই সিলেবাস চাচ্ছিলাম ম্যাম, আর কিছু না ম্যাম, সাজেশন দেয় আমাদের লাগবে। ম্যাম আমাদের ম্যাম এতটুকু করার সুযোগ দেন ম্যাম রিকোয়েস্ট ম্যাম আমাদের থেকে ব্যাগের অঙ্ক এখন আর করে লাভ নাই। এক্সারসাইজ এর ডায়াগ্রাম মিডে আসছে, এই ডায়াগ্রাম এখন আর শিখে লাভ নাই, বাকিগুলো করতে থাকো। আমি তো বললাম চ্যাপ্টার আরো তো অনেক কিছু আছে ম্যাম, একটু বাদ দিয়ে দেন ম্যাম। বাদ দেওয়ার মতন কিছু নাই। দেখেন ম্যাম মরিনের কণ্ঠটা দেখেন ম্যাম, কান্না করতে করতে চোখ ম্যাম থিওরির জন্য ম্যাম কোনগুলো ইম্পর্টেন্ট? থিওরি বলতে কি এই যে ব্যাংক কনসেপ্ট পড়ালাম, তারপরে জিরোসিস অ্যাড্রেসিং মোডস পড়ালাম, তারপরে যে পাইপলাইনিং পড়ালাম, হ্যাঁ, তারপরে যে চ্যাপ্টার 7 পড়লাম, চ্যাপ্টার 6 পড়লাম, চ্যাপ্টার 9 পড়লাম, আর কি চ্যাপ্টার 9 না, এটা প্রসিডিউর কত, চ্যাপ্টার 8 পড়লাম। এগুলো একটু ইম্পর্টেন্ট। তারপর রেজিস্টার গুলা, ফাংশন গুলা পড়ছো, সেগমেন্টেশন পড়ছো, ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন পড়ছো। আর কি বলবো ম্যাম তাহলে ইম্পর্টেন্ট কোনগুলো না সেগুলো বলে দেন। ম্যাম এখানে তো অনেক থিওরি ম্যাম, মানে পড়তে গেলে আসলে এটা পড়লে ওইটা ভুলে যাচ্ছি, এটা আসলে সমস্যাটা হচ্ছে ম্যাম। এইজন্য আমরা চাচ্ছিলাম যে
একটু আর কি যতই পড়িবে ততই ভুলিবে, যতই জি ভুলিবে ম্যাম পরীক্ষার খাতা ভুলে গেলে তো ম্যাম মার্কটা ততই শিখিবে। জি ম্যাম আমরা শিখতে চাই ম্যাম, আমরা আগ্রহী। যতই পড়িবে ততই ভুলিবে, যতই ম্যাম ফাইনাল একটা ভালো রেজাল্ট করে তারপরে শিখি। ম্যাম এটা রেকর্ড করতে চাই ম্যাম, শেষ মাইক্রো প্রসেসর ব্যাচ। জি ম্যাম শেষ ব্যাচ আপনার ম্যাম, গোল্ডেন ব্যাচ ছিল ম্যাম, জি এটা ম্যাম, তো প্রমাণ করতে 51 ব্যাচ। যতই লড়ি ততই পড়ি ম্যাম, তবু বিনতি জানাই, শান্তি দাও হে শান্তি দাতা অশান্ত ধরাই। লিখছেন ম্যাম, এটা কবিতা দিয়ে লিখছেন। দেন ম্যাম কবি মাসুদের ও কথা ম্যাম, কবি মাসুদের শুনো, আমি একটা লেখক অ্যাওয়ার্ড পাচ্ছি, জানো কবে তোমরা? ম্যাম? ম্যাম এই খুশিতে ম্যাম আমাদের একটু সাজেশন দিয়ে দেন ম্যাম। জি ম্যাম এই খুশিতে আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে দেন ম্যাম। আমি একটা কবিতা লিখছিলাম, কবিতার পরে এখন দেখি সঙ্গীত শিল্পী হিসেবে আমাকে একটি লেখক পুরস্কার দেওয়া হচ্ছে। বাহ, চলে অসাধারণ ম্যাম, ম্যাম কংগ্রাচুলেশনস। ওয়াও জোস ম্যাম, একটু যদি দিতেন ম্যাম সাজেশন ম্যাম। শোন, আজকে এতক্ষণ ক্লাস নিলাম, এত কথা বললাম, তারপর তোরা এরকম করতেছিস, আমি তো আর কাইন্ডলি দিব, আমি চলে যাবো এখন, আমি আর কথাই বলবো না। না না ম্যাম, তাড়াতাড়ি করতে বসো, যাও। আমরা কিন্তু ম্যাম আপনার বাসার পাশে ম্যাম আমি চলে আসবো এই গ্রিন লাইফে গিয়ে আপনার বাসায় এসে ম্যাম কিন্তু আমরা হাঙ্গার ম্যাম পরে হসপিটালে ভর্তি হলে ম্যাম আপনার দেখতে আসতে হবে না। ওরে আল্লাহ না করুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এসব পাগলামি কথা বলো না, পড়াশোনা করো, যাও। যদি কোনো সমস্যা হয়, হ্যাঁ ম্যাম তাহলে হচ্ছে একটু ক্লাস করে ম্যাম শর্ট করে একটু লিখে দেন না। জি ম্যাম আপনি ক্লাস যখন ম্যাম আমাদের টপিকগুলো লিখে দিন তখন ম্যাম একটু দুই একটা দরকার হয় হাইলাইট করে লিখে দিলেন ম্যাম, শর্ট না করে। ম্যাম ও আসলে ম্যাম সিক হয়ে যাবে ম্যাম, পরে আমরা ম্যাম আসলে ম্যাম ওর মানে কিডনিতে স্টোন ম্যাম, ও ঠিকমতো পড়তেও পারতেছে না ম্যাম, খালি কিডনি স্টোন ওষুধ খেয়ে করা যাবে। জি ম্যাম ও ন্যাপথলিন খেয়ে খেয়ে পড়তেছে ম্যাম। ওখানে আমরা 4-5 দিন ছিলাম ওর সাথে। জি ম্যাম আমি ইমন আর ফাহাদ ছিলাম ম্যাম। জি ম্যাম। আল্লাহ এসব কি শুনতেছি, বাচ্চা ম্যাম ও এখন বেডে শোয়া ম্যাম, ও উঠতে পারতেছে না ম্যাম শোয়া থেকে। এইটুক বার পোলাপানের তন্ময় কাঁদতেছে ম্যাম। আমাদের কি হবে ম্যাম? সব দোষ আসিফের ম্যাম। ওই 69 ম্যাম একটা বদদোয়া দিছিল মনে আছে ম্যাম, পানি খাওয়া নিয়ে। 4টা ডিম খাওয়া ছেলেটা ম্যাম। ও পাতলা খান, পাতলা খান আসছে। জি ম্যাম আছে ম্যাম, ও তো কান্নায় পাথর হয়ে গেছে ম্যাম অনেক কষ্টে আছে। কেন? আপনি সাজেশনটা দিলে পাতলা খান ভাবছে 4টা করে ডিম খাবে, যদি আপনি সাজেশনটা দেন। ম্যাম পাতলা খানের ওইখানে অনেক শীত পড়ছে ম্যাম, ক্যানিগঞ্জে বাসা তো ম্যাম, ও জমে গেছে ম্যাম কানতে কানতে। জি ম্যাম আমাদের সাজেশনটা ম্যাম একটু হাইলাইট করে দিয়েন ম্যাম। জি ম্যাম। দেখছো কত দুষ্ট। জি ম্যাম আপনি আমাদের কষ্টটা বুঝেন না, আপনি ছাড়া আমাদের এই কষ্ট কেউ বুঝবে না ম্যাম। ম্যাম আমরাই কিন্তু আপনার হাসির কারণ ম্যাম, এটা ম্যাম আমরা যদি কষ্ট পাই ম্যাম। জি ম্যাম আমরা চলে যাওয়ার আগেও ম্যাম আপনার সেই হাসিটা রেখে যেতে চাই ম্যাম, আমরা গোল্ডেন ব্যাচ নাকি ম্যাম রিক্তারে বলছে পাগল নাকি দুষ্টু কোকিল? না ম্যাম আসিফ রে বলছে ম্যাম। আসিফ পাতলা খান? জি ম্যাম নায়ক পাতলা খান ম্যাম। ম্যাম ছেলেটা আমার এই মাত্র মেসেজ দিছে ম্যাম, বলছে যে আজকে রাত্রে যদি আপনি সাজেশন না দেন ম্যাম, ও বলছে রাত্রে খাবার খাবে না। অবস্থাটা ভালো ম্যাম আসলে ম্যাম এখন বায়না করে ম্যাম, প্লিজ ওর বায়নাটা রাখেন। আচ্ছা আমি সিলেবাসটা দিচ্ছি, সিলেবাসটা দেখো আর পড়াশোনা শুরু করো। কোনো সমস্যা একটু ম্যাম সিলেবাসটা দেন ম্যাম, কিন্তু একটু শর্টে দেন। শুনো, কোনো সমস্যা হইলে আমি আবার ক্লাসে বসবো, ঠিক আছে? পড়াশোনা শুরু করো। ওকে ম্যাম। ঠিক আছে? জি ম্যাম আপনার আবার কষ্ট হয়ে যাবে ম্যাম, আমরা চাই না ম্যাম। জি ম্যাম আমরা চাই না। না না আমার কষ্ট হবে না, আমি তোমাদের সাথে কথা বলে আমার খুব মজা লাগে। জি ম্যাম আমরা পরীক্ষার পরে আবার ঘুরতে যাব। কবে? জি ম্যাম পরীক্ষার পরে আমরা যাব ম্যাম। আমি তো যেতে পারি না ম্যাম, আমরা আবারও যাব ম্যাম ইনশাআল্লাহ। ওই সময় ফারদিন ছেলেটা ম্যাম হচ্ছে ডিএমসি তে ভর্তি ছিল ম্যাম। জি ম্যাম। ও আসতে পারে না ম্যাম ফুচকা খেতে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ যাব,
এই সেকশনও বলছে ওরাও আবার কান্না করতেছে। ম্যাম পরীক্ষাটা আমরা ভালো দিয়ে যাচ্ছি খুশি মনে যে জি ম্যাম আমাদের মন খুশি বি সেকশন যেভাবে কাঁদছে এ সেকশন কান্দে নাই তো আমি বুঝে নিছি ম্যাম ওরা তো আমাদের ইনবক্স থেকে কান্না করে ম্যাম ওরা আছে ম্যাম ওরা অল্প কয়জন তো কি বলেন আপনি না থাকলে আমরা খুবই আফসোস করি যে আহারে বি সেকশন কে ম্যাম নিয়ে গেল আমাদের সাথেই ম্যাম আসলো না আমরা খুবই মর্মাহত আমাদের মধ্যে ম্যাম আমাদের নিয়ে যায়নি। হ্যাঁ আর তোরা তো কোনো কান্নাও করিস নাই না না কি বলেন আপনি আমাদের কান্না দেখেন আপনি ম্যাম তাই কান্না করি না ম্যাম ওদেরকে কান্না করাবো ওই দিন ঘুরতে নিয়ে যায় ম্যাম। আচ্ছা ঠিক আছে না কান্নাকাটির দরকার নাই কান্নাকাটি আমার ভালো লাগে না। না ম্যাম ওই যে পরীক্ষা খারাপ হলে তো সবাই কাঁদবে ম্যাম। জি ম্যাম ম্যাম পরীক্ষা খারাপ হলে তো মন খারাপ। ম্যাম একটু যদি সাজেশনটা ভালো দিতেন আমরা একটু মন খুশি করা ভাবে পড়াশোনা করতাম এক্সামটাও ভালো দিতাম খুশি খুশি করে ঘুরতে যেতাম। মাইক্রো প্রসেসর কিন্তু ফার্স্ট এক্সাম তো ওইটা যদি সবাই ভালো দেয় নেক্সট এক্সাম গুলো আমরা কুকনামি করে কেন মাইক্রো প্রসেসরকে ফার্স্ট এক্সাম দেওয়া হচ্ছে? জি ম্যাম এইটাই তো আমাদের প্রশ্ন ম্যাম আমরা এটাই আমাদের কথা ম্যাম প্রথম পরীক্ষাটা মাইক্রো প্রসেসর সবার লাস্টে এক্সাম থাকে। এবার হেড স্যারকে কি আমরা বলবো ম্যাম একটু বলে আর কি বলে এখন আর লাভ নেই সব যা হওয়ার সব। জি ম্যাম এইজন্য আমরা মাইক্রো প্রসেসরটা ভালো পরীক্ষা দিতে তাহলে চাই। ম্যাম আপনি একটু সাজেশনটা দিলে প্রথম পরীক্ষাটা ভালো হলে সব বাকিগুলো ভালো হবে। না আমার ক্লাস নাও না কিছু না আবার কথা বলবো। ম্যাম সাদিয়া কান্নাকাটি করতেছে বলছে ও ক্লাস নিবে ম্যাম। ম্যাম সাদিয়া বলছে আমি তো বলছি আপনাকে আমি কি মানা করছি আপনাকে একটু সাজেশনটা দেন। ও আপনাকে ম্যাম রিক্তাকে আমরা মেরে দিয়ে পাঠিয়ে দেব ম্যাম রিক্তা যাবে ম্যাম। চটাস কথা বলে আমাকে শেখাতে হবে তোমার। ম্যাম আমি তো বলছি আপনাকে শিখাবো তা ম্যাম আপনি একটু সাজেশনটা দেন অনেক উপকার হবে। জি ম্যাম ম্যাম রিক্তা যেহেতু বলছে জি ম্যাম রিক্তার কথা তো শুনতেই হবে যখন বলছে ম্যাম একটু দেখেন বলে ফেলছে ম্যাম জিনিসটা প্লিজ। ম্যাম সাদিয়া দুটো ছোট ছোট বাচ্চা আছে ম্যাম সাদিয়া বলতেছে রাতে সাদিয়ার মন খারাপ ম্যাম বাচ্চারা মন প্রেগন্যান্ট ম্যাম সাদিয়া ও বাচ্চাদের একটু থামাও ম্যাম সাদিয়া ও ম্যাম পড়াশোনা করতে পারে না ম্যাম ও জামাই অসুস্থ তো ম্যাম ওই জন্য বলছে এখন আমি এতগুলো টপিক কিভাবে শেষ করব ম্যাম। সাদিয়া ভালো পারে আই সাদিয়া একটু হেল্প করিস তো সবাই। বলো ম্যাম কি কিছু সাদিয়া তুমি একটু হেল্প করে দিও সবাইকে। জি ম্যাম আচ্ছা ম্যাম হেল্প করে বলতে তুমি ওদেরকে একটু শিখাই দিবা কিন্তু রেগুলার মানে না যে না তুমি খাতা খুলে ওদেরকে দেখাবা। পরীক্ষার হলে যদি কেউ কাউকে দেখায় কিন্তু ম্যাম এটাই আমরা পরীক্ষা ম্যাম এই সেকশনকে ম্যাম কে শিখাবে ম্যাম? ম্যাম সাদিয়া পরীক্ষা হলো আমাকে মারে ম্যাম দেখায় নাকি। এই সেকশনে শাহরিয়ার শাহিন আর ওই যে আরেকটা আছে তাসিন ওটা তো টুক মেরে রইছে। তারপরে তুমি নিজেই তো কম ভালো বুঝো কম শাহিন নামে কেউ নেই। নাকিল বিজয় আছে ম্যাম খুব সুন্দর বুঝাইতে পারে মাইক্রো। আমি ম্যাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ভালো পারি ম্যাম আর ম্যাম থিওরি ম্যাম ভালো না ম্যাম আমার থিওরিও ভালো। জি ম্যাম যেমন দেখেন সময় নষ্ট করো না সময় নষ্ট করো না আল্লাহ সময় নষ্ট করতেছে এই রাতেই তো হবে। ওকে ম্যাম তাহলে ম্যাম আজকের মতো আল্লাহ ম্যাম আপনি একটু ইয়াটা দিয়েন না স্কুলের শুভেচ্ছা গুড নাইট। জি ম্যাম ক্লাসরুমে সাজেশনটা দিয়েন ম্যাম আপনার আশা আছে ক্লাসরুমে সিলেবাসটা দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে ম্যাম আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমাদের ভুলে যায় না ম্যাম। জি ম্যাম 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 আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।